জি স্যার। আচ্ছা, লাস্ট ফ্রাইডের ক্লাসে আমরা ক্লাস টেস্টের পরে ট্রিপস জেনারেশন সম্পর্কে দেখছিলাম। অর্থাৎ ট্রিপ জেনারেশনের মধ্যে আমরা বলছিলাম যে একটা জোনের প্রেজেন্ট কন্ডিশনের তুলনায় ফিউচারে আসলে কি পরিমাণ ট্রিপ সংখ্যা বাড়তে পারে, সেই সংখ্যাটা আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি, সেই সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। অর্থাৎ একটা অঞ্চল, সাপোজ আমরা এক্সাম্পল দিয়ে বলছিলাম যে দিয়াবাড়ি। দিয়াবাড়িতে যদি আমরা এখন কারেন্ট কি অবস্থায় আছে এর যদি একটা পরিসংখ্যান ডাটা থাকে যে কি পরিমাণ এখানে বাড়ি আছে, প্রত্যেক বাড়িতে বা পরিবারের সদস্য সংখ্যা কত, তাদের নিজস্ব গাড়ি আছে কিনা বা গাড়ি থাকলে কয়টা গাড়ি আছে, এই সমস্ত ডাটার উপরে ভিত্তি করে আমরা দুইটা পদ্ধতি অর্থাৎ ক্রস ক্লাসিফিকেশন অ্যানালাইসিস এবং রিগ্রেশন অ্যানালাইসিস, এই দুইটা পদ্ধতির মাধ্যমে এই অঞ্চলে ভবিষ্যতে ফরকাস্টেড ট্রিপ সংখ্যা কত হইতে পারে বা ফরকাস্টেড কি পরিমাণ ট্রিপ জেনারেট হইতে পারে সেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। কিভাবে ডিটারমাইন করতে হয় সেই জিনিসটা আমরা দেখছিলাম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ট্রিপ ডিস্ট্রিবিউশন। ট্রিপ ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে একটা জোন থেকে যে ট্রিপ জেনারেশন হলো, ট্রিপ যে উৎপন্ন হলো, এখন এই ট্রিপটা ডিস্ট্রিবিউট হবে কোথায়? যেমন আমি এক্সাম্পল দিয়ে বলছিলাম যে ধরেন উত্তরা থেকে যদি 4,000 ট্রিপ জেনারেট হয়, উৎপন্ন হয়, তাহলে 4,000 ট্রিপ যাবে কোথায়? হয়তো কেউ তার অফিসে যাবে মতিঝিলে, কেউ শপিং করতে যাবে বসুন্ধরায়, কেউ স্কুল কলেজে যাবে। এই যে বিভিন্ন জোনে যাইতেছে, কেউ মতিঝিল যাইতেছে, কেউ বসুন্ধরায় যাইতেছে, কেউ এয়ারপোর্ট যাইতেছে বা হসপিটাল যেখানে আছে সেখানে যাইতেছে। এই যে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জোনে ট্রিপ ভাগ হইতেছে, এটাকেই বলা হয় ট্রিপ ডিস্ট্রিবিউশন। ট্রিপ ডিস্ট্রিবিউশন। এখন কোন অঞ্চলে কত বেশি ট্রিপ ডিস্ট্রিবিউট হবে সেটা আবার কয়েকটা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। যেমন একটা বড় ফ্যাক্টর হচ্ছে ট্রিপ অ্যাট্রাকশন, যে একটা জোন কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্ট করতে পারে। যেমন আমি যদি বলি যে সাপোজ মতিঝিলটা হচ্ছে টোটালি অফিস পাড়া, যদি এরকম বলি যে মতিঝিলে এখানে যত ধরনের অফিস আছে সব অফিস হচ্ছে সরকারি বেসরকারি অফিসগুলো এইখানে। তার মানে কি এর রেগুলার ডেইলি অফিস টাইমের জন্য প্রচুর পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্ট করতেছে। যেহেতু সব অফিস ওইখানে, মানুষ অবশ্যই সেখানে যাবে। বা যেই অঞ্চলটাতে বড় শপিং কমপ্লেক্স আছে সেখানে ট্রিপ অ্যাট্রাক্ট করে, অর্থাৎ সেখানে মানুষজন অবশ্যই যায়, তার বেসিক নিডস প্রয়োজন পড়ে সে মানুষ সেখানে যায়। এরকম কয়েকটা ফ্যাক্টরের উপরে টিপ ডিস্ট্রিবিউশন ডিপেন্ড করে। তো সেই ফ্যাক্টরগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে আসলে টিপ ডিস্ট্রিবিউশনটা ডিটারমাইন করতে হয় সেরকম আমরা এক্সাম্পলও দেখব। তো প্রথমত সেটাই বলতেছে যে আফটার দ্য ট্রিপ জেনারেশন স্টেজ দ্য অ্যানালিস্ট নোস মাস্ট নো দ্য নাম্বার অফ ট্রিপ প্রোডাকশন অ্যান্ড ট্রিপ অ্যাট্রাকশন দ্যাট ইজ জোন উইল হ্যাভ। এখানে একটা কথা বলা আছে যে অ্যানালিস্ট মানে হচ্ছে যে অ্যানালাইসিস করতেছে। সো আমাদের ক্ষেত্রে আমরা বলতেছি যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারকে জানতে হবে কি পরিমাণ ট্রিপ প্রোডাকশন হইতেছে এবং কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাকশন হইতেছে। অর্থাৎ যদি আমরা বলি যে সাপোজ আমাদের উত্তরার নেইবারিং যে সমস্ত জোন, সাপোজ বললাম মিরপুর, তাহলে আসলে উত্তরা থেকে কি পরিমাণে ট্রিপ মিরপুরে যাবে সেটা একটা ট্রিপ ডিস্ট্রিবিউশন। উত্তরা থেকে কি পরিমাণ ট্রিপ মতিঝিল যাবে সেটা একটা ট্রিপ ডিস্ট্রিবিউশন। তো এই জিনিসটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে যে একটা জোন থেকে আরেকটা জোনে যে ট্রিপ ডিস্ট্রিবিউট হইতেছে সেটা কিসের উপরে ডিপেন্ড করে এবং কিভাবে ডিস্ট্রিবিউট হয়। এরপরে কি বলতেছে, বাট দ্য অ্যানালিস্ট ডাজ নট নো, কি জানে না, বলতেছে হোয়ার ডু দ্য অ্যাট্রাকশন এট ইচ জোন কাম ফ্রম এন্ড হোয়ার ডু দ্য প্রোডাকশন অফ ইচ জোন গো। তার মানে হচ্ছে একটা জোনের ট্রিপ অ্যাট্রাকশন এবং ট্রিপ প্রোডাকশন কোথায় শুরু হয় কোথায় শেষ হয় এটা জানি না, এখনই আমরা জানি না, সেটা আস্তে আস্তে আমরা জানবো। এবং জোন টু জোন ট্রাভেল ভলিউম, একটা জোন থেকে আরেকটা জোনে কি পরিমাণ গাড়ি চলাচল করে এগুলো আমরা এখন জানি না। তো সেটা না জানলেও আমরা যদি ডিস্ট্রিবিউশনটাকে একটু বোঝার চেষ্টা করি, ডিস্ট্রিবিউশনটা কি জিনিস। ধরেন এই পয়েন্টটাকে আমি সাপোজ বলতেছি হচ্ছে উত্তরা, বা এই যে ২ নাম্বার দিয়ে যে জোনটাকে দেখানো হয়েছে এই জোনটাকে আমি বললাম হচ্ছে উত্তরা। এখন তাহলে উত্তরা থেকে বিভিন্ন নিডস এ মানুষকে বিভিন্ন জোনে যাইতে হবে। তো সাপোজ কেউ হচ্ছে এইদিকে যাইতেছে, কেউ ৮ নাম্বার জোনে যাইতেছে, কেউ ১ নাম্বার জোনে যাইতেছে, কেউ ৩ এ যাইতেছে, কেউ ৫ এ যাইতেছে, কেউ ৪ এ যাইতেছে। মানে এগুলো যদি আমরা একটা সিটির ম্যাপ নিয়ে বলি তাহলে এগুলো হচ্ছে আলাদা সব জোন। সাপোজ এটা হচ্ছে উত্তরা, এটা হচ্ছে মিরপুর, তারপরে এটা হচ্ছে তার পাশে কোনো একটা এলাকা, ধরেন আমরা বলতে পারি আগারগাঁও, এটা হচ্ছে শেওড়াপাড়া, এরকম জাস্ট বিভিন্ন জোন। তো এরকম তাহলে বিভিন্ন একটা মেইন জোন বা একটা টিপ প্রোডাকশন বা একটা জেনারেশন জোন থেকে যে বিভিন্ন জোনের টিপ ভাগ হইতেছে এই ভাগটাকেই বলা হয় টিপ ডিস্ট্রিবিউশন।
এখন আমাদের ফরকাস্টে যখন আমরা দেখতেছি যে কি পরিমাণ ট্রাফিক বাড়তেছে, যেমন আমরা লাস্ট ক্লাসে যে প্রবলেমটা করছিলাম, যে দেখছিলাম যদি যে প্রবলেমে যে ভ্যালুটা দেওয়া ছিল সেই সংখ্যক যদি ঘর বাড়ি বাড়ে তাহলে অ্যাপ্রক্সিমেটলি 4000 ট্রিপ বাড়বে, ট্রিপ জেনারেশন হবে। সেই 4000 ট্রিপ কোথায় যাবে সেটা এখন আমাদেরকে জানতে হবে, আমাদেরকে প্রেডিক্ট করা শিখতে হবে, ফরকাস্ট করা শিখতে হবে। তো এই ট্রিপ ডিস্ট্রিবিউশনটা প্রেডিক্ট করার একটা বেসিক সার্ভে হচ্ছে অরিজিন ডেস্টিনেশন সার্ভে। একটা জোন থেকে আরেকটা জোনে যে ট্রিপ ডিস্ট্রিবিউশন করব, এই ট্রিপ ডিস্ট্রিবিউশন করা মানে কোন জোনে কতটুকু ট্রিপ ডিস্ট্রিবিউশন হবে সেটা বুঝতে পারা বা প্রেডিক্ট করার মেইন একটা কম্পোনেন্ট হচ্ছে ওডি সার্ভে বলা হয়, এটাকে সংক্ষেপে বলা হয় ওডি সার্ভে, বা এটাকে বলা হচ্ছে অরিজিন ডেস্টিনেশন সার্ভে। অরিজিন ডেস্টিনেশন সার্ভে মানে হচ্ছে, আপনাদের কাউকে আমি চ্যাট বক্সে রোল লিখতে বলি নাই, চ্যাট বক্সে রোল লেখার দরকার নেই, চ্যাট বক্সে রোল লেখার মানে কোনো সিগনিফিকেন্স নেই। অরিজিন ডেস্টিনেশন সার্ভে যেটা, অরিজিন ডেস্টিনেশন সার্ভে মানে হচ্ছে একটা ড্রাইভার বা একটা ট্রিপ অরিজিন কোথায়, সেটা শুরু হচ্ছে কোথা থেকে, এবং ডেস্টিনেশন মানে হচ্ছে সেটার গন্তব্য লাস্ট স্টপেজ কোথায়, শেষ হচ্ছে কোথায়, সেটা সম্পর্কে জানা। এই সার্ভেটা কিভাবে করা হয়? সাপোজ আমাদের যখন এই ওডি সার্ভে করা হয় তখন একটা রুটে যে সমস্ত গাড়ি চলতেছে, সেই সমস্ত গাড়ি যে সমস্ত ড্রাইভার আছে সেই ড্রাইভারদের থেকে ইনফরমেশন কালেক্ট করা হয়, তাদেরকে জিজ্ঞেস করা হয় তারা কোথা থেকে ট্রিপটা শুরু করছে, কোথায় গিয়ে ট্রিপটা শেষ করবে। এরকম অসংখ্য ডাটা নিয়ে তাদের মধ্যে একটা কোরিলেশন দাঁড় করানোর চেষ্টা করা হয়, সে মেজরিটি অফ দ্য ট্রিপ শুরু হচ্ছে কোথায়, মেজরিটি অফ দ্য ট্রিপ শেষ হচ্ছে কোথায়। তো এই সেই সার্ভে, এই সার্ভেটাকে বলা হয়েছে অরিজিন ডেস্টিনেশন সার্ভে। একটা ট্রিপের শুরু কোথায়, শেষ কোথায়। আরো কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে এই ট্রিপ ডিস্ট্রিবিউশনের উপরে। যাই হোক, ট্রিপ ডিস্ট্রিবিউশন করার মেনলি তিনটা পদ্ধতি আছে, তিনটা মেথড আছে। আমরা যেমন ট্রিপ জেনারেশনের সময় দেখছিলাম যে তিনটা মেথড পদ্ধতি ছিল। একটা হচ্ছে ন্যাশনাল ডাটা সোর্স, যেটা বললাম যে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে ন্যাশনাল ডাটা সোর্সটা আসলে অ্যাভেলেবল থাকে না, আমরা ন্যাশনালি ট্রান্সপোর্টেশনের এই সমস্ত স্ট্যাটিস্টিক্যাল ডাটা পাই না। সেকেন্ড যে পদ্ধতিটা ছিল জেনারেশনের ক্ষেত্রে সেটা ছিল হচ্ছে ক্রস ক্লাসিফিকেশন অ্যানালাইসিস, লাস্ট ক্লাসে দেখাইছি ক্রস ক্লাসিফিকেশন অ্যানালাইসিস, এবং থার্ড আর একটা পদ্ধতি ছিল হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। সেম একইভাবে ট্রিপ ডিস্ট্রিবিউশন করার জন্য তিনটা মেথড আছে, ডিস্ট্রিবিউশনের তিনটা মেথড আছে। একটাকে বলা হয় ফ্রাটার মেথড, আর একটাকে বলা হয় ইন্টারভেনিং অপরচুনিটি মডেল, থার্ড মডেলটাকে বলা হয় বা থার্ড পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে গ্র্যাভিটি মডেল। তবে ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেস্ট বা সব থেকে মোস্ট ইউজড ট্রিপ ডিস্ট্রিবিউশন সিস্টেম বা মডেলটা হচ্ছে গ্র্যাভিটি মডেল। ওয়ার্ল্ড ওয়াইড এটা সব থেকে বেশি ইউজ করা হয়, বাট ট্রিপ ডিস্ট্রিবিউশন যেখানেই প্রয়োজন সেখানেই জাস্ট এই গ্র্যাভিটি মডেল যেটা, সেই গ্র্যাভিটি মডেলটাকেই ইউজ করা হয়। আমি আমার লেকচারে গ্র্যাভিটি মডেলটাকে রেখে দিছি। আমি আপনাদেরকে যে বই ইয়ে করছি, গুগল ক্লাসরুমে কিছু বই দিয়ে দিছি, সেখানে দেখবেন বাকি দুইটা মেথড সম্পর্কেও আছে। তবে এটার মানে ব্যবহার আসলে নাই বলতে গেলেই চলে। যেখানে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর ডিস্ট্রিবিউশনের প্রয়োজন হয় সেখানে গ্র্যাভিটি মডেলটাই ইউজ করা হয়। এবং বাকি দুইটা মেথড যে এর থেকে খুব বেশি ডিভিয়েটিং একদম টোটালি ডিফারেন্ট, বিষয়টা এরকম না। মেইন কনসেপ্টটা বা মেইন থিমটা একই রকম। বাকি এই দুটা মানে মেথডের ক্ষেত্রে কিছু আলাদা ফ্যাক্টর কাজ করে। তাহলে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্র্যাভিটি মডেল। গ্র্যাভিটি মডেল দিয়ে কিভাবে ট্রিপ ডিস্ট্রিবিউশন করা যায় সেটাই আমরা দেখবো, শিখবো। এখানে বলাই আছে the most widely used and documented trip distribution model is gravity model, which states that the number of trips between two zones is directly proportional to the number of trip attractions generated by the zone destination and inversely proportional to a function of time travel between two zones। জিনিসটা যদিও লাইনটা অনেক বড় করে লেখা, তবে এর সারমর্মটা অনেক সহজ এবং ছোট। এখানে বলতেছে একটা জোনের থেকে ট্রিপ ডিস্ট্রিবিউশন সংখ্যা কতটা হবে সেটা ডিপেন্ড করে বা সেটার সম্পর্কটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ ট্রিপ অ্যাট্রাকশন। মানে একটা জোন, সাপোজ উত্তরা একটা জোন আর একটা জোন হচ্ছে মতিঝিল, তাহলে উত্তরা থেকে মতিঝিলে কি পরিমাণ ট্রিপ ডিস্ট্রিবিউট হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে সরাসরি বা সমানুপাতিকভাবে, ডিরেক্টলি প্রপোর্শনাল মানেই হচ্ছে সমানুপাতিকভাবে, সমানুপাতিকভাবে ডিপেন্ড করে হচ্ছে এই মতিঝিল কি পরিমাণ ট্রিপ অ্যাটাক করবে তার উপরে। এই ট্রিপ অ্যাট্রাকশনটাকে প্রকাশ করা হয় হচ্ছে এ জে দ্বারা। এই যে দেখেন এটা হচ্ছে মেইন ফর্মুলা, টিআই মানে হচ্ছে টোটাল ট্রিপ ডিস্ট্রিবিউশন সংখ্যা। এটা সরাসরি ডিরেক্টলি প্রপোর্শনাল, এটা কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, এই যে এ জে এটার সাথে।
সেটাই বলতেছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ ট্রিপ অ্যাট্রাকশন জেনারেটেড বাই দ্য জোন ডেস্টিনেশন। উত্তরা হচ্ছে ট্রিপ জেনারেট করতেছে, মতিঝিলে কয়টা ট্রিপ ডিস্ট্রিবিউট হবে সেটা সরাসরি বা সমানুপাতিকভাবে ডিপেন্ড করে হচ্ছে মতিঝিল কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্ট করতেছে তার উপরে, এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য টাইম ট্রাভেল বিটুইন দ্য টু জোনস। ইনভার্সলি প্রপোর্শনাল মানে হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিকভাবে কিসের উপরে ডিপেন্ড করে, যে এই যে কি পরিমাণ ট্রিপ ডিস্ট্রিবিউট হবে সেটা ব্যস্তানুপাতিকভাবে ডিপেন্ড করে হচ্ছে উত্তরা থেকে মতিঝিল যেতে কি পরিমাণে সময় লাগবে তার উপরে। তো এখানে আসলে ফ্যাক্টর কিন্তু দুইটা, কথাটা সহজ, যে কি পরিমাণ ট্রিপ ডিস্ট্রিবিউট হইতেছে সেটা সমানুপাতিক, কার সমানুপাতিক, যে ডেস্টিনেশন কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্ট করতেছে বা মতিঝিল কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্ট করতেছে এটা সমানুপাতিক, আর উত্তরা থেকে মতিঝিল যেতে যে সময় লাগবে সেই সময়ের ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি এই যে টোটাল ফর্মুলাটা এটাকে যদি সিম্পলিফাই করতে চাই তাহলে এরভাবে লিখতে পারি যে টি সমানুপাতিক এ জে ডিভাইডেড বাই টাইম ট্রাভেল সাপোজ টি, বা এটা যেহেতু টি লেখছি এটাকে আমরা লিখতে পারি হচ্ছে টিটি। টিটি মানে হচ্ছে টাইম ট্রাভেল, জাস্ট আমাদের বোঝার সাপেক্ষে বা বোঝার সুবিধার জন্য। তাহলে এই যে এখানে ৩ লাইন কথা লেখা আছে, এই ৩ লাইন কথার সারমর্ম হচ্ছে এইটা, যে কি পরিমাণ ট্রিপ ডিস্ট্রিবিউশন হইতেছে সেটা হচ্ছে ট্রিপ অ্যাট্রাকশনের সমানুপাতিক, আর ওই জোনে যেতে যে পরিমাণ সময় লাগবে বা টাইম ট্রাভেল করতে যে পরিমাণ সময় লাগবে সেটার ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমাদের সারমর্ম। এইটার সাথে এটার সাথে কিছু ফ্যাক্টর নিয়ে আসা হয়। সে ফ্যাক্টরের মধ্যে একটা যেটা আছে, যেমন এই টাইম ট্রাভেলটাতে একটু পরে আসতেছে, এখানে একটা নতুন ফ্যাক্টর আসছে। যেমন এই ফর্মুলাটাই যদি দেখি, যে প্রথমে এজে মানে হচ্ছে যেটা বললাম যে কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্ট করতেছে ডেস্টিনেশন বা মতিঝিল, যদি আমরা ডেস্টিনেশন চিন্তা করি তাহলে সে কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্ট করতেছে সেটা হচ্ছে এজে। এই এফ আই যেটা, এফ আইটাকে বলা হয় হচ্ছে ইনভার্স টাইম ফ্যাক্টর, ইনভার্স টাইম ফ্যাক্টর বা ইনভার্স ফাংশন অফ টাইম ট্রাভেল। ইনভার্স ফাংশন অফ ট্রাভেল টাইম মানে হচ্ছে এই ফর্মুলাটাকে কিভাবে এখানে জেনারেট করা হয়েছে, এটাকে এই টি যদি আবার আমরা একটা ইনভার্স বের করি, এই এফ আই জে যেটা, এফ আই জে মানে হচ্ছে এটা হচ্ছে ফাংশন ফাংশন অফ ওয়ান বাই টিটি, ফাংশন অফ ওয়ান বাই টিটি। তার মানে হচ্ছে আমরা যদি এই টিটিটাকে ইনভার্স করে ফেলি বা উল্টায় ফেলি তাহলে সেখানে উপরে একটা ফ্যাক্টর দাঁড় করানো হয়েছে বা ফ্যাক্টর নিয়ে আসা হচ্ছে, সেটা হচ্ছে এফ আই জে। সেটাকে বলতেছে এ ভ্যালু উইচ ইজ অ্যান ইনভার্স ফাংশন অফ ট্রাভেল টাইম। তার মানে কিন্তু বিষয়টা এরকম না যে যদি আমার যেতে সময় লাগে 10 মিনিট তাহলে এফ ইকুয়াল টু 1/10, বিষয়টা এরকম না। এই ইনভার্স ফাংশন অফ টাইম ট্রাভেল এটা বের করার জন্য আলাদা একটা টেবিল আছে, সেই টেবিল থেকে আমরা ট্রাভেল টাইমের ভ্যালুর উপরে ডিপেন্ড করে এফ আই যে ক্যালকুলেশন করতে পারবো, মানে ক্যালকুলেশন করারও দরকার নাই, সরাসরি টেবিলে ভ্যালু দেওয়া থাকে, সেই টেবিল থেকে ভ্যালুটা নিয়ে আমরা সরাসরি এই ফর্মুলাতে দিয়ে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এইখানে যে আমরা তিনটা জিনিস দেখতেছি, দেখেন টোটাল ফর্মুলাতে আমাদের হচ্ছে ভ্যারিয়েবল হচ্ছে তিনটা। একটা হচ্ছে এজ এ, যেটা হচ্ছে কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্ট করবে সেটা, আর একটা হচ্ছে এফ আই জে। এফ আই জে মানে হচ্ছে ইনভার্স ফাংশন অফ ট্রাভেল টাইম, মানে এই ফাংশনটা ডিপেন্ড করে হচ্ছে ট্রাভেল টাইমের ইনভার্স এর উপরে। যেমন যদি যদি একজন থেকে আরেকজনে যেতে 10 মিনিট সময় লাগে, আর আরেকটা জন একজন থেকে আরেকজনের যেতে যদি 5 মিনিট সময় লাগে, তাহলে 10 মিনিটের ক্ষেত্রে এই ইনভার্স ফাংশনটা হবে কম, আর এই 5 মিনিটের ক্ষেত্রে ইনভার্স ফাংশনটা হবে হচ্ছে বেশি। আমরা সামনে একটা টেবিল আছে, সেই টেবিল থেকেও দেখতে পারবো। থার্ড যে ফ্যাক্টরটা আছে কে আই জে লেখা, এই ফ্যাক্টরটাকে বলা হয়েছে সোশিও ইকোনমিক ফ্যাক্টর। সোশিও ইকোনমিক ফ্যাক্টরটা কি জিনিস, একটা জোনে ট্রিপ যাবে কিনা সেটা ডিপেন্ড করে হচ্ছে, অনেকাংশে ডিপেন্ড করে হচ্ছে সেই জোনের সোশিও ইকোনমিক অবস্থা কেমন। যেমন ধরেন আমি যদি বলি যে উত্তরা থেকে সে ট্রিপ ডিস্ট্রিবিউট হবে, সাপোজ আমি বললাম যে উত্তরা থেকে আহ, একটা যদি আমি হাই মানে একটু বেশি সোশিও ইকোনমিক জোন বলি, যেমন সাপোজ বসুন্ধরার কথা বলি, তো বসুন্ধরাতে উত্তরা থেকে বেশি ট্রিপ যাওয়ার কারণ কি হবে, ওই বসুন্ধরার সোশিও ইকোনমিক কন্ডিশনটা কিরকম। সেখানে যদি সোশিও ইকোনমিক কন্ডিশন বা আর্থসামাজিক অবস্থা ভালো থাকে, সেখানে যদি ডেভেলপমেন্ট বেশি হয়, বা সেখানে যত আমাদের ইম্পর্টেন্ট সেন্টার সাপোজ শপিং কমপ্লেক্স, হসপিটাল সব যদি একটা জোনে থাকে, তার মানে কি অটোমেটিক্যালি সেখানে ট্রিপের সংখ্যা বাড়বে। তো আমাদের নর্মাল যখন ক্যালকুলেশন করা হয় তখন সকল জোনের জন্য সোশিও ইকোনমিক যে ফ্যাক্টর সেই ফ্যাক্টরটা ইকুয়াল ধরা হয়, 1 ধরা হয়। আর কিছু কিছু এক্সেপশনাল কেসে, যেমন সাপোজ আমি যদি বলি যে একদম উত্তরা একটা
হাই সোশিও ইকোনমিক জোন, একদম এর পাশেই সাপোজ একটা মানে খুবই লো সোশিও ইকোনমিক জোন বা সাপোজ কোনো একটা বস্তি বা এরকম টাইপের জোন আছে, তাহলে সেখানে কিন্তু ট্রিপের সংখ্যা কম হবে, সেখানে কম মানুষ যাবে। এই সোশিও ইকোনমিক ফ্যাক্টর দ্বারা সেটাই বোঝানো হয় যে যেখানকার সোশিও ইকোনমিক অবস্থা ভালো সেখানে ট্রিপের সংখ্যা বেশি হবে, যেখানকার সোশিও ইকোনমিক অবস্থা খারাপ সেখানে ট্রিপের সংখ্যা কম হবে। তো এইটাই হচ্ছে মেইন ফর্মুলা। ফর্মুলাটা খুবই সহজ, এটা দিয়ে এক্সাম্পল সলিউশন করাটাও খুবই সহজ, ডিস্ট্রিবিউশন করাটা। ফর্মুলাটাতে কি আছে, তিনটা ভ্যারিয়েবল, একটা হচ্ছে এজে, এটা হচ্ছে নাম্বার অফ ট্রিপ অ্যাট্রাকশন, এফ আইজে এটা হচ্ছে ইনভার্স ফাংশন অফ টাইম ট্রাভেল, আর কে আইজে, কে মানে হচ্ছে সোশিও ইকোনমিক ফ্যাক্টর, এদের সাথে গুণ করতে হয় পিআই, পিআই মানে হচ্ছে ট্রিপ জেনারেশন সংখ্যা, নাম্বার অফ ট্রিপস প্রডিউসড। তো ট্রিপ জেনারেশন কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা আমরা লাস্ট যে স্টেপ বা লাস্ট ফ্রাইডেতে আমরা ক্যালকুলেশন করে আসছি বা দেখে আসছি। এরকম আমরা এখানে এই যে ফ্যাক্টর গুলো আছে সেই ফ্যাক্টর গুলারই এখানে টোটাল বর্ণনা দেওয়া আছে, এটা আমি নতুন করে চাইতেছি না। আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা বেশ সহজ, মানে এই ট্রিপ ডিস্ট্রিবিউশনের এক্সাম্পলটা লেন্থে বড় কিন্তু ক্যালকুলেশন খুবই সহজ। আমরা একটু দেখি, আমরা প্রবলেমটা খুব ভালো করে বোঝার চেষ্টা করি, প্রবলেম বুঝতে পারলে সলিউশনটা খুবই সহজ, সলিউশনে জাস্ট সিমিলার ক্যালকুলেশন বারবার করতে হয়। ট্রিপ ডিস্ট্রিবিউশনে গ্র্যাভিটি মডেলে যে একটা ফর্মুলা দেখলাম এর বাইরে আর কোনো ফর্মুলা নাই, তবে এই একটা ফর্মুলাই আমাদের বেশ অনেকবার ইউজ করতে হয়, রিপিটেটিভ কাজ করতে হয়, একই কাজ বারবার করতে হয়। তো সেটা আমরা একটু ভালো করে দেখি, প্রশ্নটা বুঝতে পারলে সলিউশনটা খুবই সিম্পল। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, জোন দেওয়া আছে, তিনটা জোন দেওয়া আছে। প্রথম জোন হচ্ছে উত্তরা, সেটাকে হচ্ছে ১ নাম্বার জোন দ্বারা প্রকাশ করা হয়েছে। সেকেন্ড জোন হচ্ছে মিরপুর, সেটা ২ নাম্বার জোন দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং ৩ নাম্বার জোন হচ্ছে ফার্মগেট, সেটাকে ৩ দ্বারা প্রকাশ করা হয়েছে। অনেক বইয়ের এক্সাম্পলে দেখবেন শুধু জোন 1 2 3 দিয়ে লেখা আছে, এই কোনো একটা জোনের নাম লেখা নাই। তো এইখানে আমি জাস্ট নাম দিছি যাতে জিনিসটা আমাদের কাছে আর একটু বেশি রিয়ালিস্টিক মনে হয়। তো পরীক্ষার প্রশ্নে বা বইয়ে যদি 1 2 3 লেখা থাকে একই মিনিং করে, যে আপনি এই নাম দিয়ে বোঝায় বা নাম না দিয়ে বোঝায়, জাস্ট জোন 1 জোন 2 জোন 3 যখন কোনো একটা প্ল্যানিং করা হয় তখন তো আর এই এত নাম না দিয়ে জাস্ট জোন 1 2 3 এভাবেই ডিফাইন করা হয়, আর উপরে লিখে দেওয়া হয় যে জোন 1 মানে হচ্ছে উত্তরা, জোন 1 মানে হচ্ছে মিরপুর, মানে যেই অঞ্চলের আপনি প্ল্যানিং করতেছেন সেই অঞ্চলের নাম লেখা থাকে। তো এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমি জাস্ট যাতে একটু বেশি রিয়ালিস্টিক মনে হয় বা সহজে বোঝা যায় সেজন্য আমি নামগুলো অ্যাড করছি। তো ৩ টা জোন এখানে দেওয়া আছে। তো প্রথমে এখানে আরো ২ টা ভ্যালু লেখা আছে। একটা হচ্ছে ট্রিপ প্রোডাকশন আর একটা হচ্ছে ট্রিপ অ্যাট্রাকশন। তো কথাটার মানে হচ্ছে উত্তরা বা ১ নাম্বার জোন যেটা দেখতেছি সেটা ১৪০ টা ট্রিপ প্রোডাকশন করে বা জেনারেট করে। প্রোডাকশনের যে আরেকটা সিনোনিমস বা সিমিলার ওয়ার্ড হচ্ছে জেনারেশন। তাহলে উত্তরা হচ্ছে ১৪০ টা ট্রিপ জেনারেট করে আর অ্যাট্রাক্ট করে হচ্ছে ৩০০ টা। তার মানে সে উৎপন্ন করতেছে ১৪০ টা ট্রিপ, ১৪০ টা ট্রিপ উত্তরা থেকে শুরু হচ্ছে, আর অ্যাট্রাক্ট করতেছে মানে সে টানতেছে হচ্ছে ৩০০ টা ট্রিপ, তার মানে ৩০০ টা ট্রিপ উত্তরা এসে শেষ হচ্ছে। মিরপুর ট্রিপ প্রোডাকশন বা ট্রিপ জেনারেট করতেছে ৩৩০ টা, মিরপুরের ট্রিপ আসতেছে হচ্ছে ২৭০ টা। একইভাবে ফার্মগেট ট্রিপ প্রডিউস করতেছে বা জেনারেট করতেছে হচ্ছে ২৮০ টা, ফার্মগেটে ট্রিপ অ্যাট্রাক্ট বা ট্রিপ আসতেছে হচ্ছে ১৮০ টা। এর টোটালটা যোগ করে এখানে বলতেছে ৩ টা জোন মিলায়ে ট্রিপ প্রোডাকশন হয় ৭৫০, ৩ টা জোন মিলায়ে ট্রিপ অ্যাট্রাকশন হয় ৭৫০। এটা ইম্পর্টেন্ট। আমরা যদি ৩ টা জোনের কথা চিন্তা করি তাহলে ৩ টা জোনে কি যেই পরিমাণ ট্রিপ উৎপন্ন, আমরা ধরে নিচ্ছি যে ঢাকায় জাস্ট এই ৩ টা জোন আছে আর কিচ্ছু নাই। তাহলে কি যে পরিমাণ এই ৩ টা জোনে যে পরিমাণ ট্রিপ উৎপন্ন হবে সেই পরিমাণ ট্রিপই কিন্তু ডিস্ট্রিবিউট হইতে হবে। এই সংখ্যাটা কখনোই মানে অসমান হবে না। কারণ যদি আমি আরো কোনো অন্য কোনো জোন বাদ দিয়ে দেই, আইসোলেট করে দেই, আমি জাস্ট বললাম ৩ টা জোন আছে। তাহলে ৩ টা জোনের মধ্যে যে পরিমাণ ট্রিপ উৎপন্ন হবে সেই পরিমাণ ট্রিপই ডিস্ট্রিবিউশন হবে। এই ৩ টা ট্রিপ, এই ৩ টা জোনের জন্য কি পরিমাণ ট্রিপ উৎপন্ন হয়, কি পরিমাণ ট্রিপ মানে অ্যাট্রাক্ট করে, তারা কি পরিমাণ উৎপন্ন করে এবং কি পরিমাণ নিয়ে আসে সেটা আমরা এখানে দেখলাম। নিচে আরেকটা টেবিল দেওয়া আছে। এই টেবিলে ট্রাভেল টাইম লেখা আছে। ট্রাভেল টাইম মানে একটা জোন থেকে আরেকটা জোনে যেতে কত সময় লাগে সেরকম একটা ডাটা দেওয়া আছে। তো দেখেন এখানে নিচের দিকে ওই উত্তরা বা ১ ২ ৩, ডান দিকেও ১ ২ ৩। প্রথমটা যে ফিজিক্যাল মিনিং, প্রথমটার ফিজিক্যাল মিনিং হচ্ছে যদি একটা গাড়ি বা একটা ট্রিপ সে
সেটা যদি উত্তরা থেকে শুরু হয়, উত্তরা থেকে শুরু হয়ে যদি উত্তরাতেই যায়, এটার মিনিংস হচ্ছে সে উত্তরা থেকে শুরু হয়েছে, উত্তরাতেই গেছে। মানে হইতে পারে না একটা জোনের মধ্যেই ট্রিপ হয়েছে, যে উত্তরার একটা প্রান্ত থেকে সে ট্রিপ শুরু করছে, উত্তরার আর একটা প্রান্তে গিয়ে বা অন্য কোনো একটা জায়গায় গিয়ে শেষ করে ফেলছে। উত্তরার একটা প্রান্ত থেকে আর একটা প্রান্ত, এরকম ট্রিপের ক্ষেত্রে সময় লাগছে 5 মিনিট। এই সব টাইমগুলো হচ্ছে মিনিটে। তারপরে একটা ট্রিপ উত্তরা থেকে শুরু হয়েছে, মিরপুরে গিয়ে শেষ হয়েছে, সময় লাগছে 2 মিনিট। এই ভ্যালুগুলা কিন্তু টোটালি র্যান্ডম। আমি এখানে ডিস্টেন্স চিন্তা করে ভ্যালুগুলা বসানো হয় না, এটা মেনলি একটা বই থেকে এক্সাম্পল নিয়ে দেখানো। সেই বইতে এই এই উত্তরা মিরপুর এরকম কোনো নাম দেওয়া ছিল না, এই নামগুলো হচ্ছে আমি পরে অ্যাড করছি। এই জন্য কেউ আবার এরকম চিন্তা করেন না যে উত্তরা থেকে উত্তরায় যেতে যেতে 5 মিনিট সময় লাগে, তাহলে উত্তরা থেকে মিরপুর যেতে 2 মিনিট সময় লাগতেছে, এটা কিভাবে? এই জাস্ট এই ভ্যালুগুলো টোটালি র্যান্ডম দেওয়া। আপনি যখন মানে রিয়েল কাজ করা হবে, 2 মিনিটের জন্য কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা যদি জানেন, তাহলে 20 মিনিট বা 30 মিনিটের জন্য কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাও জানবেন। জাস্ট এটা টোটালি র্যান্ডমলি দেওয়া, তাই আমি এটা চেঞ্জ করি নাই, যেহেতু বইয়ের এক্সাম্পল। থার্ড যেটা, সেটা বলতেছে যদি উত্তরা থেকে ফার্ম গেট যাই, তাহলে সেই ক্ষেত্রে সময় লাগতেছে 3 মিনিট। সেম একইভাবে যদি আমরা রো ওয়াইজ যাই, যদি মিরপুর থেকে উত্তরায় যাই সময় লাগতেছে 2 মিনিট, মিরপুর থেকে যদি মিরপুরে যাই সময় লাগতেছে 6 মিনিট, মিরপুর থেকে যদি ফার্ম গেটে যাই তাহলে সেক্ষেত্রে সময় লাগতেছে 6 মিনিট। ফার্ম গেট থেকে যদি উত্তরায় যাই সময় লাগতেছে 3 মিনিট, ফার্ম গেট থেকে যদি মিরপুরে যাই লাগতেছে 6 মিনিট, ফার্ম গেট থেকে যদি ফার্ম গেটেই আসে তাহলে সময় লাগতেছে 5 মিনিট। তো এই যে আমাদের প্রবলেমটা রিড করতে হয় এভাবে, যে প্রথমত আমরা যে টিপ প্রোডাকশন এবং অ্যাট্রাকশনের যে টেবিলটা দেওয়া আছে, সেখান থেকে দেখব যে একটা জোন কি পরিমাণ ট্রিপ জেনারেট করে এবং কি পরিমাণ ট্রিপ সে অ্যাট্রাক্ট করে। তো দেখলাম জোন 1 যেটা বা উত্তরা যেটা, সেটা 140টা ট্রিপ জেনারেট করলো, উৎপন্ন করলো, আর সে অ্যাট্রাক্ট করলো, আকর্ষণ করলো হচ্ছে 300টা ট্রিপ। মিরপুর 330টা প্রোডাক্ট প্রডিউস করলো আর 270টা অ্যাট্রাক্ট করলো। এইভাবে আমরা প্রথম টেবিলটা রিড করলাম। সেকেন্ড টেবিলটা যেভাবে রিড করব সেটা হচ্ছে একটা জোন থেকে আরেকটা জোনে যেতে কত মিনিট সময় লাগে সেইটা। থার্ড আমাদের আরেকটা টেবিল প্রশ্নে দেওয়া থাকবে, সেটা হচ্ছে এই যে আমি যেটা উপরে একটা ফ্যাক্টর দেখা রাখলাম এফ আই জে বা ইনভার্স টাইম ফাংশন। এই যে এফ আই জে ভ্যালু ইজ অ্যান ইনভার্স ফাংশন অফ ট্রাভেল টাইম, ট্রাভেল টাইমের ইনভার্স একটা ফাংশন দেখা রাখলাম। সেই ফাংশনের জন্য আরেকটা টেবিল দেওয়া আছে। এটা কিভাবে রিড করতে হয়, এই যে দেখেন আমাদের উত্তরা থেকে উত্তরায় যেতে সময় লাগলো হচ্ছে 5 মিনিট, এটাই হচ্ছে আমাদের ট্রাভেল টাইম ভ্যালু। তাহলে এই 5 মিনিট যদি লাগে, তার ইনভার্স ফাংশন এই যে ভ্যালু, এগুলো হচ্ছে এফ এর ভ্যালু। তাহলে 5 মিনিটের জন্য যখন লাগতেছে সেই ক্ষেত্রে এফ এর ভ্যালুটা কত হবে, আমরা যখন ইউজ করবো তখন ভ্যালুটা ইউজ করতে হচ্ছে 39। যখন আমাদের উত্তরা থেকে মিরপুরে যেতে সময় লাগলো হচ্ছে 2 মিনিট, তাহলে উত্তরা থেকে মিরপুরে যখন আমরা ট্রিপ ডিস্ট্রিবিউশন ক্যালকুলেশন করবো তখন আমরা এফ এর ভ্যালুটা ইউজ করবো হচ্ছে 52। তো থার্ড যে টেবিলটা যেটা দেওয়া আছে সেটা শুধুমাত্র যখন আমরা ফর্মুলা ইউজ করব, এই যে গ্রাফিটি মডেলের ফর্মুলা ইউজ করব, আমরা এফ এর কোন ভ্যালুটা বসাবো সেটা বোঝার জন্য আমাদের থার্ড আর একটা টেবিল দেওয়া আছে। এই প্রবলেমটা যদি আমরা সলিউশনে আসি, তো ভালো করে খেয়াল করেন, এই গ্র্যাভিটি মডেলের প্রবলেম কিন্তু পরীক্ষায় থাকে। এটাই মোটামুটি ট্রিপ ডিস্ট্রিবিউশনের একটা মেথডই আছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট মেথড। ওয়ার্ল্ড ওয়াইড ট্রিপ ডিস্ট্রিবিউশনের জন্য এই মেথডটাই ফলো করা হয়। তো ফর্মুলা হচ্ছে এই একটাই, ট্রিপ ডিস্ট্রিবিউশন সংখ্যার ফর্মুলা হচ্ছে একটাই। পি মানে হচ্ছে মানে কি পরিমাণ ট্রিপ প্রডিউস হয়েছে বা জেনারেশন হয়েছে, এটা হচ্ছে পি। এ মানে হচ্ছে ট্রিপ অ্যাট্রাকশন সংখ্যা, এফ আই জে যেটা সেটা হচ্ছে ইনভার্স টাইম ফাংশন, আর কে আই জে এটা হচ্ছে সোশিও ইকোনমিক জোন। তাহলে আমরা একে একে আসি। প্রথমে একটা জোন থেকে চিন্তা করতে হবে, এখানে জোন আছে হচ্ছে 3টা। তাহলে আমরা প্রথমে চিন্তা করব যে এখানে দেখেন ট্রিপ কোথা থেকে কোথায় যেতে পারে। প্রবলেমটা কিন্তু খুবই সহজ, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রথমে ট্রিপ যেতে পারে কোথায়, উত্তরা থেকে উত্তরায় যেতে পারে। আমি যদি শুধু উত্তরার প্রথমে জাস্ট একটা জোনের কথা চিন্তা করতেছি, শুধু উত্তরার কথা চিন্তা করতেছি, আর উত্তরা থেকে উত্তরায় যেতে পারে, উত্তরা থেকে মিরপুর যেতে পারে, উত্তরা থেকে ফার্মগেট যেতে পারে। তাহলে 3টার জন্য আমরা আলাদা আলাদা ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে উত্তরা থেকে উত্তরায় যদি যাই তাহলে কি পরিমাণ, বা উত্তরা থেকে উত্তরায় কি পরিমাণ ট্রিপ ডিস্ট্রিবিউট হবে সেটা আমরা প্রথমে ক্যালকুলেশন করতেছি। এই যে লিখে নিছি যে উত্তরা থেকে উত্তরা, উত্তরা থেকে উত্তরায় মানে উত্তরা জোনের জন্য বা উত্তরার জন্য ট্রিপ প্রোডাকশন বা কি পরিমাণ সে ট্রিপ জেনারেট করছিল, যে উত্তরা ট্রিপ প্রোডাকশন হয়েছিল হচ্ছে 140টা। সেটাই লিখলাম, পিআই ভ্যালু হচ্ছে 140। এরপরে আসি, এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে এজে, এজে মানে হচ্ছে অ্যাট্রাকশন।
উত্তরা কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাকশন করছিল 300, এই যে এজ এর ভ্যালুটা হচ্ছে 300। এবার এফ এর ভ্যালু, এফ মানে হচ্ছে ইনভার্স ফাংশন, উত্তরা থেকে উত্তরায় যেতে সময় কতক্ষণ লাগে, উত্তরা থেকে উত্তরায় যেতে সময় লাগে 5 মিনিট। তো 5 মিনিটের জন্য এফ এর ভ্যালুটা কত, 5 মিনিটের জন্য এফ এর ভ্যালু হচ্ছে 39, সেটাই বসানো হয়েছে 300 ইন্টু 39। আর কে যেটা, কেটা হচ্ছে সোশিও ইকোনমিক ফ্যাক্টর। তো আমি প্রথমেই বলে নিলাম সোশিও ইকোনমিক ফ্যাক্টরটা আমরা প্রাইমারিলি সব জনের জন্য 1 ধরে নিব, ইকুয়াল ধরে নিব। তাই সোশিও ইকোনমিক ফ্যাক্টরটা আমার ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, এটা সরাসরি 1 ডিভাইডেড বাই এখানে সামেশন অফ যতগুলা জোন আছে প্রত্যেকটা জোনের ভ্যালুটা সামেশন আকারে লিখতে হবে বা যোগ আকারে লিখতে হবে। উপরে আমরা উত্তরা থেকে উত্তরা পর্যন্ত লিখলাম। এখন আমরা কি করব, এই যে সামেশন অফ মানে প্রত্যেকটা জোনের জন্য লিখতে হবে, তাহলে সেটা যদি লিখি যে এই যদি উত্তরা থেকে এখন উত্তরা থেকে উত্তরায় যদি যাই তাহলে সেই ভ্যালুটা কত সেটা তো আমরা এখানে লিখলাম, এই যে 300 প্লাস ইন্টু 39 ইন্টু 1, তো সেটা নিচে লিখলাম। এরপরে যদি কেউ মিরপুর থেকে উত্তরাতে আসে, মিরপুর থেকে সে উত্তরাতে আসতেছে, তাহলে তার ট্রিপ অ্যাট্রাকশন সংখ্যা কত, ট্রিপ অ্যাট্রাকশন সংখ্যা হচ্ছে 270। তাই এখানে লেখা হয়েছে 270, মানে এই যে উপরে যেটা এ জে ইন্টু এফ আই জে ইন্টু কে আই জে, এটাকেই আবার নিচে সামেশন আকারে তিনটা জনের জন্যই লিখতে হবে। অর্থাৎ প্রথমে উপরে আমরা শুধু লিখছি উত্তরা থেকে উত্তরায় যেতে কতটা ট্রিপ লাগবে সেটা, ডিভাইডেড বাই উত্তরা থেকে উত্তরায় যেতে কত লাগবে সেটা, প্লাস মিরপুর থেকে উত্তরায় যেতে কতটা লাগবে সেটা, প্লাস ফার্মগেট থেকে উত্তরায় যেতে কতটা লাগবে সেটা। তো তাহলে আমরা দেখলাম যে মিরপুর থেকে মিরপুরের ট্রিপ অ্যাট্রাকশনের সংখ্যাটা হচ্ছে 270, মিরপুর থেকে উত্তরায় যেতে সময় লাগে হচ্ছে 2 মিনিট। তো 2 মিনিটের জন্য এফ এর ভ্যালুটা হচ্ছে 52, তাই 270 ইন্টু 52, আর কে ভ্যালুটা হচ্ছে ফিক্সড 1। এখন যদি ফার্ম গেটে আসি, ফার্ম গেটের ট্রিপ অ্যাট্রাকশনের সংখ্যা হচ্ছে 180, লিখে দিচ্ছে 180। ফার্ম গেট থেকে উত্তরায় যেতে সময় লাগে হচ্ছে 3 মিনিট, তাহলে 3 মিনিটের জন্য এফ এর ভ্যালুটা কত 50, তাহলে এই 180 ইন্টু 50 কে ভ্যালুটা হচ্ছে 1। পুরোটা যদি ক্যালকুলেশন করি তাহলে এই যে এখানে তিনটা জোন, সেখান থেকে উত্তরা থেকে উত্তরাই ট্রিপ হবে হচ্ছে 47, 47টা ট্রিপ যাবে। একইভাবে সেম একই পদ্ধতিতে যদি আমরা এখন উত্তরা থেকে মিরপুরে কতটা যাবে সেটা ক্যালকুলেশন করি, তাহলে দেখেন উত্তরা থেকে যদি মিরপুরে আসি, তাহলে উত্তরা থেকে উত্তরার ট্রিপ জেনারেশন সংখ্যা, সরি মিরপুরের ট্রিপ জেনারেশন সংখ্যা ছিল কত, মিরপুরের ট্রিপ জেনারেশন সংখ্যা হচ্ছে 270, সরি ট্রিপ অ্যাট্রাকশনের সংখ্যা, জেনারেশনের সংখ্যা, ট্রিপ অ্যাট্রাকশনের সংখ্যা হচ্ছে 270। তার সাথে উত্তরা থেকে মিরপুরে যেতে সময় লাগে কত 2 মিনিট, তাহলে 2 মিনিটের জন্য আমাদের ফ্যাক্টরটা হচ্ছে 52, এফ এর ভ্যালুটা হচ্ছে 52, তাহলে 270 ইন্টু 52, কে ভ্যালুটা হচ্ছে সোশিও ইকোনমিক ফ্যাক্টর হচ্ছে 1, তো 1 দিয়ে দিলাম। এখন উত্তরা থেকে যতবারই আমরা ক্যালকুলেশন করব উত্তরা থেকে ততবারই এই যে নিচের ভ্যালুটা এটা তো ফিক্সড, এটা তো সেম একই থাকবে, এটা তো চেঞ্জ হবে না। তাহলে এটা যখন আমরা প্রথমে একবার লিখে নিছি বা ক্যালকুলেশন করে নিছি, সেকেন্ড লাইনও সেম আমি এটাই লিখে দিই। থার্ড লাইনে যখন আমরা উত্তরা থেকে ফার্ম গেটে কি পরিমাণ ডিস্ট্রিবিউট হইতেছে তখনও সেই সংখ্যাটা আমরা সেম একই রকম লিখে দিই। তাহলে চেঞ্জ হবে কি, চেঞ্জ হবে হচ্ছে উপরেরটা। যখন উত্তরা থেকে উত্তরা যাইতেছে তখন আমরা উত্তরায় কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাকশন করতেছে সেই সংখ্যাটা নিতেছি, এবং উত্তরা থেকে উত্তরা যেতে সময় কতক্ষণ লাগতেছে সেটা নিতেছি। যখন উত্তরা থেকে সে মিরপুরে যাইতেছে মিরপুরের ট্রিপ অ্যাট্রাকশন সংখ্যাটা নিতেছি, উত্তরা থেকে মিরপুরে যেতে কয় মিনিট সময় লাগতেছে সেটা নিতেছি। যখন উত্তরা থেকে ফার্মগেট যেতেছে তখন আমরা দেখতেছি ফার্মগেটের ট্রিপ অ্যাট্রাকশন সংখ্যা কত এবং উত্তরা থেকে ফার্মগেট যেতে সময় লাগবে কত সেটার রেসপেক্টে তার এফ এর ভ্যালু কত সেই ভ্যালুটা নিতেছি, নিয়ে আমাদের উপরের অংশটা চেঞ্জ হইতেছে, নিচেরটা আমরা জাস্ট একবার যদি ক্যালকুলেশন করে রাখি সেটাই বারবার রিপিট হইতে থাকতেছে। থাকলে আমরা উত্তরা থেকে উত্তরা ট্রিপ জেনারেশন সংখ্যা বা ট্রিপ ডিস্ট্রিবিউশন সংখ্যা, সরি জেনারেশন না, উত্তরা থেকে উত্তরায় ট্রিপ ডিস্ট্রিবিউশন পাইতেছি 47, উত্তরা থেকে মিরপুরে ট্রিপ ডিস্ট্রিবিউশন পাইতেছি 57, উত্তরা থেকে ফার্মগেটে ট্রিপ ডিস্ট্রিবিউশন পাইতেছি 36। এই যে একটা জোন থেকে কোন জোনে কয়টা করে ট্রিপ ডিস্ট্রিবিউট হলো এইটা যদি কারোর এখনো বুঝতে অসুবিধা থাকে তাহলে সে বলতে পারেন। এই একটা ক্যালকুলেশন বুঝতে পারলে আপনাকে সিমিলার যদি 50টা ক্যালকুলেশন করতে বলা হয় আপনি সবগুলাই করতে পারবেন। স্যার ইজি আছে তো? হ্যাঁ, মানে জিনিসটা সহজ। আমি যেটাই বললাম মানে ফর্মুলা এই একটার বেশি আর কোনো ফর্মুলা নাই, একটা ফর্মুলাই ইউজ করতে হবে, জাস্ট সেম ক্যালকুলেশন বিভিন্ন জোনের জন্য করতে হবে। যেমন এখানে উত্তরার জন্য ক্যালকুলেশন দেখানো আছে,
এরপরে আপনাকে মিরপুরের জন্য করতে হবে, তারপরে ফার্ম গেটের জন্য করতে হবে, কিন্তু প্রসেসটা হুবহু সেম, ফর্মুলাও একটা, ভ্যালুও যে যে ভ্যালুগুলো দেখতেছি সেম একই রকম ভ্যালু। এটা যদি কারোর বুঝতে এখনো অসুবিধা থাকে সে বলতে পারেন, এটা নিয়ে আমি ডিসকাস করব, কারণ একটা বুঝলেই বাকিগুলো একদম পানির মতো সহজ। কারো কোনো অসুবিধা নাই এটা বুঝতে? না স্যার, আর স্যার একটা জিনিস বলতেছিলাম স্যার, উত্তরা থেকে উত্তরায় যাইতে 5 মিনিট সময়, এটা কি মিরপুর হইয়া ফার্মগেট হইয়া তারপরে উত্তরায় আবার ফেরত আসবে, এই জিনিসটা বোঝাইতে চাইছে? না না, আমি তো বললামই এখানে সময় যেটা দেওয়া আছে এটা টোটালি র্যান্ডম, মানে এখানে এই সময়টা ডিস্টেন্স চিন্তা করে বসানো হয় নাই, জাস্ট এক্সাম্পলের জন্য র্যান্ডম বসানো হয়েছে। যেমন এই জন্য আচ্ছা, সময় বুঝতে মানে, পারছি স্যার। হ্যাঁ মানে ডিস্টেন্সের সাপেক্ষে না। যেমন সাপোজ এখানে দেখাচ্ছে যে উত্তরা থেকে মিরপুর যেতে লাগবে 2 মিনিট, আবার উত্তরা থেকে উত্তরায় যেতে লাগবে 5 মিনিট। বাস্তবে তো এটা কখনোই সম্ভব না। এটা জাস্ট মানে র্যান্ডম কিছু সংখ্যা বসাই নিচ্ছে। আপনি যদি না মানে বাস্তবে, স্যার, আমি মনে করছিলাম কি, মানে উত্তরা থেকে মিরপুর 3 মিনিট আর উত্তরা থেকে ফার্মগেট হলো 2 মিনিট, এই দুইটা যোগ করলে পর তো স্যার এই না না, হইয়া যায় আমার। ওইভাবে না, ওইভাবে না। আচ্ছা আচ্ছা। এটা র্যান্ডম। যখন প্র্যাকটিক্যালি করা হয় তখন হচ্ছে একটা জোন থেকে আরেকটা জোনের ডিসটেন্স কত এবং একটা জোন থেকে আরেকটা জোনে যেতে একটা গাড়ির কতক্ষণ সময় লাগে সেভাবে বের করা হয়। মানে একটা জোন থেকে আরেকটা জোনের গাড়ির যে স্পিড কত আর ডিসটেন্স কত সেটা ভাগ দিলেই কয় মিনিট সময় লাগে সেটা পাওয়া যায়, সেভাবে বের করা হয়। ওকে স্যার। স্যার, আমরা যে সিটি দিছিলাম, খাতা দেখছিলেন? সেটার ডিসকাশন পরে, এখনো সিটি মানে সিটি ডিসকাশন পরে, আগে হচ্ছে ক্লাস। বলেন এই প্রবলেমটা মানে এখনো প্রবলেম শেষ হয় নাই, জাস্ট আমরা তো একটা জোন নিয়ে ক্যালকুলেশন করলাম, এখনো দুইটা জোনের ক্যালকুলেশন করা বাকি আছে। তো এই একটা জোনে যে ক্যালকুলেশন করলাম এটা নিয়ে যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা থাকে সে এখনো বলতে পারেন, এটা আমি আবার ডিসকাস করব। কিন্তু যদি এটা না বোঝেন তাহলে পরের গুলো আসলে মানে পরের দুইটা জোনের ক্যালকুলেশন করতে পারবেন না। নাই, এটাতে কারো কোনো অসুবিধা নাই? না স্যার, নাই। ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে দেখি। উত্তরা থেকে উত্তরার তো আমরা দেখলাম। যখন আমরা মিরপুর থেকে উত্তরাতে আসব, ফর্মুলা ওই আগের মতোই, ফর্মুলাই একটা, ফর্মুলাই ফর্মুলা এটাই থাকবে। তাহলে মিরপুরের জন্য পি মানে কি, কি পরিমাণ টি প্রোডাকশন হইতেছে। তো মিরপুরের জন্য পি এর ভ্যালুটা কত? মিরপুরের জন্য পি এর ভ্যালুটা হচ্ছে 330। তাহলে মিরপুরের জন্য যে আমরা তিনবার ক্যালকুলেশন করব, প্রত্যেকবারই কিন্তু পি প্রোডাকশনের সংখ্যা 330। তাহলে এখন প্রথমে আমরা যেটা আসবো, এই টেবিল খেয়াল করেন, প্রথমে মিরপুর থেকে উত্তরা এটা ক্যালকুলেশন করব। মিরপুর থেকে উত্তরার জন্য ক্যালকুলেশন করব। তাহলে মিরপুরের জন্য আমরা যে ট্রিপ অ্যাট্রাকশন সংখ্যা দেখি, সরি আমরা মিরপুর থেকে উত্তরা ক্যালকুলেশন করতেছি। উত্তরার যদি আমরা ট্রিপ অ্যাট্রাকশন সংখ্যা দেখি, ট্রিপ অ্যাট্রাকশন সংখ্যাটা হচ্ছে 300। তাই এখানে আমরা বসাইছি 300। এখন মিরপুর থেকে উত্তরায় যেতে সময় লাগে হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের জন্য এফ এর ভ্যালু কত? 52। তাই এখানে বসাইছি 52, আর সোশিও ইকোনমিক ফ্যাক্টর তো 51 ডিভাইডেড বাই, এখন কিন্তু এই আগে যেই নিচের ভ্যালুগুলো ইউজ করছিলাম সেটা শুধু উত্তরার জন্য ফিক্স ছিল, এখন মিরপুরে যখন আসতেছি তখন কিন্তু আবার এই সামেশনের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যেতেছে, এগুলো আমাদের আবার বের করে নিতে হবে। তো যেহেতু আমরা মিরপুর থেকে উত্তরায় যাইতেছি, তো প্রথম এই যে মানে মিরপুরের যে ট্রিপ জেনারেশন, মিরপুর থেকে ট্রিপ যাবে কোথায় কোথায়, মিরপুর থেকে উত্তরায় যাবে, তো মিরপুর থেকে উত্তরার জন্য ভ্যালুটা আমার তো এখানে বের করাই আছে। তাহলে এটাই জাস্ট আমি বসাই দিব। এরপরে যাবে মিরপুর থেকে নিজে মিরপুরেই যাবে। তো মিরপুর থেকে যদি মিরপুরে যাই, তাহলে মিরপুরের ট্রিপ অ্যাট্রাকশন সংখ্যা কত? 270। তাই লিখে দিছি 270। মিরপুর থেকে মিরপুরে যেতে সময় কতক্ষণ লাগে? মিরপুর থেকে মিরপুরে যেতে সময় লাগে হচ্ছে 6 মিনিট। 6 মিনিটের জন্য এফ এর ভ্যালু হচ্ছে 26। তাই এখানে বসাই দিলাম যে 26, 270 × 26, আর সোশিও ইকোনমিক ফ্যাক্টরটা হচ্ছে 1 প্লাস, এখন মিরপুর থেকে আরেকটা যেতে পারে হচ্ছে ফার্ম গেট। তাহলে মিরপুর থেকে ফার্ম গেটে যদি যাই তাহলে সেক্ষেত্রে ফার্ম গেটের ট্রিপ অ্যাট্রাকশনের ভ্যালুটা হচ্ছে 180, আর মিরপুর থেকে ফার্ম গেটে যেতে সময় লাগে হচ্ছে 6 মিনিট। তো 6 মিনিটের জন্য এফ এর ভ্যালুটা আমরা দেখলাম 26। তাহলে যদি সেই ভ্যালুটাই বসাই, মিরপুর থেকে ফার্ম গেটের হচ্ছে ট্রিপ অ্যাট্রাকশন 180, আর এফ এর ভ্যালু হচ্ছে 26, কে ভ্যালু 1।
তাহলে আমরা এইখান থেকে ক্যালকুলেশন করে পাবো যে মিরপুর থেকে উত্তরায় যেতে টোটাল মিরপুর থেকে উত্তরায় কয়টা ট্রিপ ডিস্ট্রিবিউট হবে। এটা এই জিনিসটা আরো সহজে করার আরো একটা উপায় আছে। যখন আমরা একটা বের করে ফেললাম, মিরপুর থেকে উত্তরা বের করে ফেললাম, এখন যখন আমরা মিরপুর থেকে মিরপুর বের করব, ভ্যালুটা দেখেন আমরা এখানে অলরেডি আগে বের করেই রাখছি। কারণ x এর নিচে যে তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালু কি ডিফাইন করে, একটা জোন থেকে কোন কোন জোনের ট্রিপ ডিস্ট্রিবিউশন হতেছে সেটা ডিফাইন করে। যেমন প্রথমটা হচ্ছে এই এই মিরপুর থেকে যদি উত্তরায় যাই তাহলে যেই ভ্যালুটা সেটা হচ্ছে প্রথমটা। সেকেন্ডটা হচ্ছে মিরপুর থেকে যদি মিরপুরে যাই তাহলে যে ভ্যালু সেটা হচ্ছে সেকেন্ডটা। থার্ড ভ্যালুটা হচ্ছে মিরপুর থেকে যদি ফার্মগেটে যাই তাহলে যে ভ্যালু সেটা হচ্ছে থার্ডটা। তাহলে সেখানে সেটাই যদি আমরা দেখি, মিরপুর থেকে উত্তরা তো আমরা ক্যালকুলেশন করে ফেলছি, এখন মিরপুর থেকে যদি মিরপুরে ক্যালকুলেশন করি, এই যে সেকেন্ডে তো আমরা আগেই বের করেই রাখছি যে মিরপুর থেকে মিরপুরে কি পরিমাণ ডিস্ট্রিবিউট হয়, তাহলে সেটা ডিভাইডেড বাই এই টোটাল তিনটা, সেইটা ডিভাইডেড বাই এই যে টোটাল তিনটা। সেম একইভাবে মিরপুর থেকে ফার্মগেটে যদি আসি, সেটাও আগে আমরা ক্যালকুলেশন করে আসছি মিরপুর থেকে ফার্মগেটে কয়টা যাবে। তো মিরপুর থেকে ফার্মগেটের এই সংখ্যাটা ডিভাইডেড বাই টোটালটা ক্যালকুলেশন করলে মিরপুর থেকে মিরপুরের আমরা ট্রিপের সংখ্যা পাই 85, মিরপুর থেকে ফার্মগেটের সংখ্যাটা পাই হচ্ছে 57। প্রথমে আমরা উত্তরা থেকে কোন কোন জোনে বা উত্তরা থেকে উত্তরায় কয়টা যায়, উত্তরা থেকে মিরপুর, উত্তরা থেকে ফার্মগেট কোথায় কয়টা করে ট্রিপ যায় সে সংখ্যাটা পাইলাম। এরপরে আমরা পাইলাম যে মিরপুর থেকে কোন কোন জোনে কয়টা করে ট্রিপ যায়। দেখলাম মিরপুর থেকে উত্তরে যায় 189টা, মিরপুর থেকে মিরপুরে যায় 85টা, মিরপুর থেকে ফার্মগেটে যায় 57টা। এভাবে আমরা মিরপুর থেকে কোন জোনে কয়টা করে ট্রিপ যায় সেই সংখ্যাটা পাইলাম। থার্ড, এখন আমাদের ফার্মগেট থেকেও ক্যালকুলেশন করতে হবে যে ফার্মগেট থেকে কোথায় কয়টা যায়। তো ফার্মগেট থেকে আমরা ফার্মগেটের জন্য যে আমাদের ট্রিপ প্রোডাকশন সংখ্যা সেটা আমরা যদি দেখি, ফার্মগেট থেকে ট্রিপ প্রোডাকশন সংখ্যা হচ্ছে 280। তো ফার্মগেটের জন্য যত ক্যালকুলেশন করবো প্রত্যেক জায়গায় ট্রিপ প্রোডাকশন সংখ্যাটা হবে হচ্ছে 280। আর বাকি যে তিনটা ফ্যাক্টর সেটা যদি দেখি, প্রথম হচ্ছে ফার্মগেট থেকে উত্তরা। তো ফার্মগেট থেকে উত্তরার জন্য উত্তরার অ্যাট্রাকশন ভ্যালু বা এ ভ্যালু লাগবে। উত্তরার অ্যাট্রাকশন ভ্যালু হচ্ছে 300, সেটা এখানে বসানো আছে 300। ফার্মগেট থেকে উত্তরায় যেতে সময় কতক্ষণ লাগে, ফার্মগেট থেকে উত্তরায় যেতে সময় লাগে হচ্ছে 3 মিনিট। 3 মিনিটের জন্য আমাদের ইনভার্স টাইম ফাংশনের ভ্যালুটা হচ্ছে 50। তাহলে 3 ইন্টু 50, সরি 3 ইন্টু 50 না, ইনভার্স টাইম ফাংশনের ভ্যালু হচ্ছে 50, সো 300 ইন্টু 50। আর সোশিও ইকোনমিক ফ্যাক্টর বা কে ভ্যালু সেটা হচ্ছে 1। তাহলে আমরা ফার্মগেট থেকে উত্তরায় যাওয়ার জন্য যে এ ভ্যালু, জে ভ্যালু, সরি এ ভ্যালু, এফ ভ্যালু এবং কে ভ্যালু, এই তিনটা আমরা পেয়ে গেছি। এখন এটাকে ভাগ দেবো কি করে, ফার্মগেট থেকে যে তিনটা জোনে ট্রিপ ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ ফার্মগেট টু উত্তরা ডিভাইডেড বাই ফার্মগেট টু উত্তরা প্লাস ফার্মগেট টু মিরপুর প্লাস ফার্মগেট টু ফার্মগেট। এখন ফার্মগেট টু উত্তরাটা আমরা এখানে পাইছি, এখন ফার্মগেট টু মিরপুর যদি ক্যালকুলেশন করি তাহলে আগের মতোই মিরপুরের ট্রিপ অ্যাট্রাকশন সংখ্যা কত, 270। তাহলে মিরপুরের জন্য এজ এ ভ্যালু, যেটা মিরপুরের জন্য এজ এ ভ্যালুটা পাইলাম 270। ফার্মগেট থেকে মিরপুরে যেতে সময় কতক্ষণ লাগে, ফার্মগেট থেকে মিরপুরে যেতে সময় লাগবে হচ্ছে 6 মিনিট। 6 এর জন্য এফ এর ভ্যালু কত, 26, তাই এখানে বসানো হয়েছে 270 ইন্টু 26, কে ভ্যালু তো 1। একইভাবে এখন ফার্মগেট থেকে ফার্মগেট, তো ফার্মগেটের জন্য এ ভ্যালু বা ট্রিপ অ্যাট্রাকশন ভ্যালুটা হচ্ছে 180। ফার্মগেট টু ফার্মগেট সময় লাগে হচ্ছে 5 মিনিট। তাহলে 5 এর জন্য আমাদের এফ এর ভ্যালু হচ্ছে 39, তাই 180 ইন্টু 39 ইন্টু 1। তার মানে হচ্ছে এখানে আমরা প্রথমে ফার্মগেট টু উত্তরা যখন ক্যালকুলেশন করতেছি, ফার্মগেট টু উত্তরার জন্য যে তিনটা ফ্যাক্টর সেটা ডিভাইডেড বাই ফার্মগেট টু উত্তরা প্লাস ফার্মগেট টু মিরপুর প্লাস ফার্মগেট টু ফার্মগেট, পুরোটা ক্যালকুলেশন করলে আমরা দেখতেছি ফার্মগেট থেকে উত্তরাতে ট্রিপ যায় 145টা। একইভাবে যদি আমরা ফার্মগেট টু মিরপুর ক্যালকুলেশন করি, এটা অলরেডি ফার্মগেট টু মিরপুরের জন্য আমাদের পড়াই আছে, জাস্ট 280 ইন্টু এইটা ভাগ নিচের সবগুলা। একইভাবে যখন ফার্মগেট টু ফার্মগেট ক্যালকুলেশন করবো, ফার্মগেট টু ফার্মগেটও আমরা আগেই বের করে রাখছি, এইটা ভাগ নিচের টোটালটা বা তিনটা জোনের ডিস্ট্রিবিউশন। তাহলে এখন আমরা টোটালটা ক্যালকুলেশন করতেছি, টোটালটা ক্যালকুলেশন করে দেখতেছি যে ফার্মগেট থেকে উত্তরায় ট্রিপ ডিস্ট্রিবিউশন হয় 145টা, ফার্মগেট থেকে মিরপুরে যায় হচ্ছে 68টা, ফার্মগেট থেকে ফার্মগেটে যায় হচ্ছে 68টা। তাহলে এই যে আমাদের প্রশ্নে যে তিনটা জোন দেওয়া ছিল, তিনটা জোন দেওয়া ছিল, এই তিনটা জোনেরই আমাদের টোটাল ট্রিপ ডিস্ট্রিবিউশন বের করা শেষ। এখন আমরা সামারিতে আসবো। তো সামারি যদি আসি, টোটালটা যদি সামারিতে নিয়ে আসি, এই জোন 1 মানে কি, জোন 1 মানে হচ্ছে আমরা বলছি উত্তরা, জোন 2 মানে হচ্ছে মিরপুর, আর জোন 3 মানে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে ফার্মগেট। তাহলে দেখেন সামারি কি আসতেছে,
এই জোন ১ মানে উত্তরা থেকে উত্তরায় কয়টা ট্রিপ গেছে সেটা এখন লিখতে হবে। উত্তরা থেকে উত্তরায় কয়টা গেছে এই যে আমরা আগে বের করছি ৪৭ টা। লিখলাম ৪৭। উত্তরা থেকে এই মিরপুরে কয়টা ট্রিপ গেছে? উত্তরা থেকে মিরপুরের ট্রিপ গেছে হচ্ছে 57 আর উত্তরা থেকে ফার্মগেট গেছে 36। সেটা এখানে লেখা হয়েছে উত্তরা থেকে মিরপুর হচ্ছে 57, উত্তরা থেকে ফার্মগেট হচ্ছে 36। একইভাবে জোন 2 এর জন্য যদি আসি, জোন 2 মানে হচ্ছে মিরপুর। মিরপুর থেকে উত্তরায় কয়টা ট্রিপ গেছে? মিরপুর থেকে উত্তরায় ট্রিপ গেছে হচ্ছে ১৮৯, মিরপুর থেকে মিরপুরে গেছে ৮৫, মিরপুর থেকে ফার্মগেটে আসছে হচ্ছে ৫৭। তাহলে মিরপুর থেকে উত্তর হচ্ছে ১৮৯, মিরপুর থেকে ফার্মগেট হচ্ছে সরি মিরপুর থেকে মিরপুর হচ্ছে ৮৫ আর মিরপুর থেকে ফার্মগেট হচ্ছে ৫৭। লাস্টলি ফার্মগেটের জন্য যদি চিন্তা করি, ফার্মগেট থেকে উত্তরে ১৪৫, ফার্মগেট থেকে মিরপুর ৮০০, ফার্মগেট টু ফার্মগেট ৮০০। তাহলে ফার্মগেট ৩ নম্বর হচ্ছে ফার্মগেট থেকে উত্তরা হচ্ছে ১৪৫, ফার্মগেট থেকে মিরপুর হচ্ছে ৬৮, ফার্মগেট থেকে ফার্মগেট হচ্ছে ৬৮। এখন এটা আমাদের সেক দিতে হয়। কিভাবে চেক দিব? এই যে ৩ টা যোগ করলাম। যোগ করে এখন কম্পিউটেড পি, কম্পিউটেড পি মানে হচ্ছে কি পরিমাণ এখানে মানে ট্রিপ প্রডিউস হইতেছে। ১ নাম্বার জোন মানে হচ্ছে উত্তরা। উত্তরায় টোটাল কি পরিমাণ জোন মানে ট্রিপ প্রডিউস হইতেছে? ৪৭ প্লাস ৫৭ প্লাস ৩৬। আমরা ৩ টা ক্যালকুলেশন করে যোগ করে দেখলাম ১৪০। আবার প্রশ্নেও কি দেওয়া আছে? প্রশ্নেও দেওয়া আছে যে উত্তরা থেকে ট্রিপ প্রডিউস হবে কত? ১৪০। তার মানে এটা মিলে গেছে। এটা মিলে গেছে, এটা মিলে গেছে। এটা ইভেন ভ্যালু এবং কম্পিউটেড ভ্যালু, ক্যালকুলেটেড ভ্যালু এবং ইভেন ভ্যালু এটা মিলে গেছে। এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন জোন 2 এর জন্য যদি দেখি, জোন 2 এর জন্য যদি ৩ টা ভ্যালু যোগ করি তাহলে কম্পিউটেড বা ক্যালকুলেটেড ট্রিপের সংখ্যা হয় ৩৩১। আর আমাদের প্রশ্নে দেখলাম ২ নম্বর জোন মানে হচ্ছে মিরপুর। মিরপুরের ট্রিপ প্রোডাকশনের সংখ্যা দেওয়া হচ্ছে ৩৩০। ৩৩১, ৩৩০ এটাও মিলে গেছে। মানে এটা খুবই মানে কাছাকাছি ভ্যালু। টোটাল নাম্বারের রেসপেক্টে ডিভিয়েশনটা খুবই সামান্য। এরকম যদি ১, ২, ৪, ৫ এরকম যদি মানে ডিভিয়েশন আসে তাহলে সেটাকে আমরা বলি ওকে। এটাও মিলে গেছে। থার্ড যেটা সেটা হচ্ছে ফার্মগেট। তাহলে ফার্মগেট থেকে টোটাল যদি আমরা কি পরিমাণ ট্রি প্রডিউস হয়েছে ৩ টা যদি ক্যালকুলেশন করি তাহলে ভ্যালুটা আসে ২৮১। আমাদের দেওয়া আছে হচ্ছে ২৮০। এটাও মিলে গেছে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। অর্থাৎ ট্রি প্রোডাকশন সংখ্যাটা পুরোপুরি মিলে গেছে। এখন আসবো ট্রিপ অ্যাট্রাকশন সংখ্যায়। ট্রিপ অ্যাট্রাকশন সংখ্যা যদি আমরা ৩ টা যোগ করি, এই উত্তরাতে কি পরিমাণ ট্রিপ এসেছে সেটা যদি আমরা যোগ করি ৪৭ প্লাস ১৮৯ প্লাস ১৪৫, তাহলে এই ৩ টা যোগ করলে উত্তরাতে টোটাল ট্রিপ এসেছে ৩৮১ টা। কিন্তু আমাদের যে প্রশ্নে দেওয়া আছে উত্তরাতে ট্রিপ আসবে কয়টা? আসবে হচ্ছে ৩০০। তাহলে আসলে আমাদের যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন থেকে দেখতেছি আসতেছে ৩৮১ টা, অথচ এখানে আসার কথা ৩০০ টা। তার মানে এটা মিলে নাই। সেম পরেরটার জন্য বা মিরপুরের জন্য যদি দেখি মিরপুরে কি পরিমাণ গাড়ি আসতেছে, এই ৫৭ প্লাস ৮৫ প্লাস ৬৮ তিনটা যোগ করলে ভ্যালু হয় ২১০। তার মানে আমাদের প্রশ্নে বলা আছে মিরপুরে ট্রিপ আসবে হচ্ছে ২৭০ কিন্তু আসতেছে আসলে ২১০। তার মানে এটাও ঠিক নাই। এখন যদি ফার্ম গেটের জন্য দেখি, ফার্ম গেটে ৩ টা যোগ করলে টোটাল ট্রিপ আসতেছে বা অ্যাট্রাক্ট হইতেছে হচ্ছে ১৬১, অথচ ফার্ম গেটে আসার কথা, প্রশ্নে যদি আমরা দেখি আসার কথা হচ্ছে ১৮০। তার মানে এটাও ঠিক নাই। তাহলে আমরা এই টোটাল ক্যালকুলেশন করে দেখলাম যে ট্রিপ প্রোডাকশনের সংখ্যাগুলো ঠিক আছে, কিন্তু ট্রিপ অ্যাট্রাকশনের সংখ্যাটা ঠিক নয়। যতগুলো আসার কথা সেখানে ততগুলো আসে না। তো গ্র্যাভিটি মডেল যেটা বলে, গ্র্যাভিটি মডেলের এই যে প্রসেসটা আমি দেখাইলাম, এই প্রসেসটা চলতেই থাকে, কন্টিনিউয়াসলি চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত এই ট্রিপ অ্যাট্রাকশন এবং ট্রিপ প্রোডাকশন এই দুটো না মেলে। তবে আমি ভালো করে খেয়াল করেন, পরীক্ষায় যদি এই প্রবলেম আসে এবং পরীক্ষায় যদি আনসার করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা জাস্ট একবারই এই ইটারেশনটা জাস্ট সিঙ্গেল ইটারেশন পর্যন্তই রাখবেন। অর্থাৎ এই যে সামারি টেবিল, এই সামারি পর্যন্ত একবার রাখবেন, রেখেই জাস্ট এখানে যদি মিলে যায় তাহলে ওকে, যদি না মিলে তাহলে নট ওকে, এভাবে রেখে দিবেন। পরীক্ষার আনসারের জন্য এতটুকু। অর্থাৎ একবার ইটারেশন করা, একবার পুরো টেবিলটা জেনারেট করা, ৩ টা জোনের পুরো অ্যানালাইসিস করে একবার টোটাল টেবিলটা জেনারেট করা। আর প্র্যাকটিক্যালি কিভাবে যদি না মিলে তাহলে কি করতে হয় সেটা আমরা দেখব। তার আগে বলেন এই যে যতদূর পর্যন্ত দেখাইলাম, মানে এতদূর পর্যন্ত বুঝলে আর কোনো অসুবিধা নেই। এরপরে এই টেবিল সেম একই ক্যালকুলেশন আপনাকে যদি ৫০ বারও করতে দেওয়া হয়
সেটা রিপিট হইতেই থাকবে, সেম ক্যালকুলেশন রিপিট হইতে থাকবে। স্যার বলেন। যদি মিলে যায় তাহলে ওকে লিখবো, আর পরেরটা কি যেন বললেন, না মিললে স্যার বুঝিনি, নট ওকে নেটওয়ার্কের লিখবেন, সমস্যা। এটা মিলে নাই। ওকে স্যার, থ্যাংক ইউ। এই যে প্রবলেমটা দেখাইলাম ট্রিপ ডিস্ট্রিবিউশনে, যে একটা জোন থেকে আর একটা জোনে কিভাবে ট্রিপ ডিস্ট্রিবিউশন হয়, কয়টা ট্রিপ ডিস্ট্রিবিউশন হবে সেটা কিভাবে বের করবে, এটা কি ক্লিয়ারলি বোঝা গেছে? এটা কিন্তু খুবই সহজ জিনিস, যদি কেউ মানে মনোযোগ দিয়ে জিনিসটা দেখেন বোঝেন, তার জন্য কিন্তু মানে এটা আর ওই মানে সারাদিন ধরে অঙ্ক করার মতো অঙ্ক না, একবার বুঝলে বাকিটা মানে মাথায় থেকে গেলে এটা জাস্ট ইজিলি সলভ করতে পারার মতো জিনিস। আর কোনো অসুবিধা আছে যে প্রবলেমটা দেখালাম এটা নিয়ে? কারো কোনো সমস্যা নাই? যেটা বললাম গ্র্যাভিটি মডেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ডিস্ট্রিবিউশনের একটা মডেলই আছে, সেটা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রবলেম। সো বা ট্রান্সপোর্টেশন প্ল্যানিং থেকে যদি ভবিষ্যতে কোনো চাকরি বাকরি পরীক্ষা বলেন বা অন্য কোনো পরীক্ষাতে যদি প্রশ্ন আসে, তাহলে কিন্তু টিপ ডিস্ট্রিবিউশন থাকবে, গ্র্যাভিটি মডেল থেকেই বেশি আসে। কারণ বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো খুবই ছোট ছোট প্রবলেম, আমরা ক্রস অ্যানালাইসিস দেখছি বা রিগ্রেশন অ্যানালাইসিস দেখছি, সেখান থেকে কিন্তু আসার সম্ভাবনা কম, আসলে কিন্তু এই গ্র্যাভিটি মডেল থেকেই আসে। এখানেও ক্যালকুলেশন খুবই সহজ, কিন্তু একই কাজ কয়েকবার করতে হয়। এটা নিয়ে আর কারো কোনো অসুবিধা নাই? যদি কারো সমস্যা না থাকে তাহলে এটা কিভাবে কারেক্ট করতে হয়, বা যদি নট ওকে আসে তাহলে সেটা আসলে প্র্যাকটিক্যালি কিভাবে কারেক্ট করতে হয় তুমি সেই অংশে যাও। ওকে স্যার। ঠিক আছে, তাহলে যদি এরকম মানে না মিলে, যেমন আমাদের এটাতে আমরা দেখতেছি যে এখানে মিলতেছে না, প্রোডাকশনটা মিলছে, অ্যাট্রাকশন মিলতেছে না, তাহলে যেটা মিলতেছে না সেটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এইখানে যেহেতু অ্যাট্রাকশন ট্রিপ অ্যাট্রাকশনটা মিলতেছে না, তাহলে আমাদের অ্যাট্রাকশনটা অ্যাডজাস্ট করতে হবে। যদি প্রোডাকশন না মিলতো তাহলে আমরা প্রোডাকশন অ্যাডজাস্ট করতাম। অ্যাট্রাকশন আমরা কিভাবে অ্যাডজাস্ট করব? দেখেন এই অ্যাডজাস্টমেন্টের এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, ট্রিপ অ্যাট্রাকশনের একটা অ্যাডজাস্টমেন্টের একটা ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলাটা কিরকম বলতেছে, এই এ জে কে মানে হচ্ছে এই অ্যাডজাস্টেড আমাদের অ্যাট্রাকশন ফ্যাক্টর। এই অ্যাডজাস্টমেন্ট অ্যাট্রাকশন ফ্যাক্টর এটা কতবার আমরা অ্যাডজাস্ট করতেছি সেটার জন্য এখানে একটা নতুন নিয়ে আসছে যে কে, যে কতবার করতেছি, যদি আমরা প্রথমবার করতেছি নাকি সেকেন্ড টাইম অ্যাডজাস্ট করতেছি, সেটা কিভাবে আসে। সাপোজ আমি প্রথমে একবার অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করে পুরো ক্যালকুলেশন করলাম, করে দেখলাম যে আবারও মিলতেছে না, তখন আবার আমাকে এটা অ্যাডজাস্ট করতে হবে, যদি সেবারও না মিলে তারপরে আবার অ্যাডজাস্ট করতে হবে। সো এটা একটা সাইকেল, একটা লুপের মতো চলতে থাকে, যতক্ষণ না না মিলবে ততক্ষণ পর্যন্ত অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা দেখলাম যে প্রথমবার আমরা অ্যাডজাস্ট করতেছি, তো প্রথমবার অ্যাডজাস্ট করার সময় আমরা যখন এই ফ্যাক্টরটা ক্যালকুলেশন করব, ফর্মুলাটা খেয়াল করেন, ফর্মুলাটা হচ্ছে এজে মানে হচ্ছে আমরা যেই জোনের জন্য আমরা ক্যালকুলেশন বা অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছি সেই জোনের ট্রিপ অ্যাট্রাকশন সংখ্যা ইনটু এজে কে মাইনাস ওয়ান। কে মানে হচ্ছে কততম, এটা হচ্ছে কততম কারেকশন বা কততম ইটারেশন। যেমন আমরা অলরেডি একবার ক্যালকুলেশন করছি, এটা ছিল আমাদের ফার্স্ট ইটারেশন, আর এখন আমরা সেকেন্ড ইটারেশন করব। সেকেন্ড ইটারেশন করলে কে এর মান হচ্ছে 2, তার মানে হচ্ছে এটা হচ্ছে এজে, যদি এই ভ্যালুটা বের করি এজে কে মাইনাস ওয়ান, কে মাইনাস ওয়ান মানে হচ্ছে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, এজে ইনটু এজে ডিভাইডেড বাই এখানে বলতেছে সিজে। এখন সিজিটা কি? সিজেটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাট্রাকশন ফর জোন। অ্যাকচুয়াল অ্যাট্রাকশন মানে হচ্ছে এই যে এই জোনটা, এই জোনে যে আমরা একটা ক্যালকুলেশন করে পাইলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালটা, আর এটা হচ্ছে গিভেনটা। সিজেটাকে আমরা আরো মানে সহজে বলতে পারি এটা হচ্ছে কম্পিউটেড মানে সংখ্যা, বা যেটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি সেই সংখ্যাটা হচ্ছে সিজে। আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝাইতে চাই, যেমন জোন ওয়ানটা ছিল হচ্ছে উত্তরা, আমাদের জন্য আমরা বলে দিচ্ছি এক নাম্বার জোনটা হচ্ছে উত্তরা। তাহলে এক নাম্বার জোনের জন্য যখন আমরা মানে কারেকশন করব, কারেকশন করার ক্ষেত্রে এক নাম্বার জোনের ট্রিপ অ্যাট্রাকশন সংখ্যা কত আগে আমরা প্রশ্নে দেখে আসি। এক নাম্বার জোনের উত্তরার ট্রিপ অ্যাট্রাকশন সংখ্যা ছিল হচ্ছে 300। 300। হ্যাঁ, তাহলে 300 ইনটু এই যে এ জে কে মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে এটা আমরা মানে সেকেন্ড বার ইটারেশন করতেছি, তাহলে এটা এ জেই থাকতেছে। 2 মাইনাস 1 তার মানে কত? 1।
একের সাথে যদি আমি এজে গুণ করি আসলে এজেই থাকতেছে। এইটা ইনটু এইটা, তাহলে এই যেহেতু অ্যাট্রাকশনের সংখ্যাটা 300, এই এজে ভ্যালুটা হবে 300 ডিভাইডেড বাই কম্পিউটেড সংখ্যা। কম্পিউটেড কত পাইলাম? কম্পিউটেডটা হচ্ছে 381। সেটা এখানে লেখা আছে। উত্তরার জন্য কারেক্টেড ভ্যালুটা হবে হচ্ছে 300 ইনটু 300 ডিভাইডেড বাই 381। এই কারেকশন করে আমরা এখন ভ্যালুটা পাইলে হচ্ছে 236। একইভাবে যদি আমরা মিরপুরের জন্য ক্যালকুলেশন করি, তাহলে মিরপুরের জন্য আমাদের গিভেন দেওয়া ছিল হচ্ছে 270, প্রশ্নে দেওয়া ছিল 270, তাহলে হবে 270 ইনটু 270 ভাগ 210। এই যে 270 ইনটু 270 ভাগ 210, তাহলে আমরা কারেক্টেড অ্যাডজাস্টমেন্ট ভ্যালুটা পাইলাম। এখন যদি ফার্ম গেটের জন্য করি, ফার্ম গেটের জন্য ভ্যালুটা দেওয়া ছিল হচ্ছে 180, 180 ইনটু 180 ভাগ 161। এই যে 180 ইনটু 180 ভাগ 161, তাহলে এখন অ্যাডজাস্টেড ভ্যালুগুলো আসলে এখন আমাদের এই অ্যাডজাস্টেড ভ্যালু দিয়ে আবার এখানে যে তিনটা ক্যালকুলেশন করছি, অ্যাডজাস্টেড ভ্যালুটা দিয়ে আবার আমাদের আগের মতো পুরোটা ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ এখন অ্যাডজাস্টেড ভ্যালু দিয়ে আমরা আবার উত্তরা থেকে উত্তরা ক্যালকুলেশন করব, উত্তরা থেকে মিরপুর ক্যালকুলেশন করব, উত্তরা থেকে ফার্মগেট ক্যালকুলেশন করব, টোটালটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে দেখবো যে কোন জোনে কয়টা করে ডিস্ট্রিবিউট হইতেছে। ক্যালকুলেশনটা হুবহু আগের মতোই, শুধু চেঞ্জ হবে কি দেখেন, চেঞ্জ ভ্যালুটা আমি বলে দিই। যখন উত্তরা থেকে আমরা ক্যালকুলেশন করছি, উত্তরা থেকে ক্যালকুলেশন করার সময় আমরা জাস্ট এই যে যখন এর ভ্যালুটা যেখানে 300 বসাইছিলাম, এখন উত্তরার ক্ষেত্রে এর ভ্যালুটা 300 বসাবো না, এর ভ্যালুটা বসাবো হচ্ছে 236। যখন মিরপুরের জন্য যদি ক্যালকুলেশন করি, মিরপুরের জন্য আগে আমরা এ ভ্যালু বসাইতাম 270, এখন বসাবো 347। ফার্মগেটের জন্য আগে আমরা এ ভ্যালু বসাইতাম 180, এখন বসাবো 201। জাস্ট এতটুকুই কারেকশন। এতটুকু কারেকশন করে আমাদের আগের মতো ফুল ক্যালকুলেশন আবার পুনরায় রিপিট করতে হবে। রিপিট করে আবার আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। এই যে আগের মতো আবার একটা টেবিল তৈরি করতে হবে। এখন আমরা মডিফাই করে বা কারেক্ট করে এখন আবার টেবিল করলাম। টেবিল করে দেখতেছি যে এখন উত্তরা থেকে উত্তরে আসতেছে 35টা, আগে আসতেছিল কতটা? আগে আসতেছিল 47টা, এখন উত্তরা থেকে উত্তরে আসতেছে 35টা। তো সেম একইভাবে আমরা সেকেন্ড আরেকটা টেবিল তৈরি করলাম, সামারি টেবিল তৈরি করলাম। উত্তরা থেকে উত্তরায় 35, উত্তরায় থেকে মিরপুরে 68, উত্তরা থেকে পানগেটে 38, মিরপুর থেকে উত্তরে 153। টোটাল আমরা আবার ক্যালকুলেশন করে সব ভ্যালুগুলো এখানে বসালাম যে কোথা থেকে কোন পর্যন্ত বা কোন জোন থেকে কোন জোনে কয়টা করে ট্রিপ যায় সেটা ক্যালকুলেশন করে বসালাম। বসায় আবার আমাদের ওই মানে প্রোডাকশন এবং অ্যাট্রাকশন দুটাই মিলাইতে হবে। তিনটা আমরা যোগ করলাম, যোগ করে আমরা তিনটা এই এক নাম্বার উত্তরাতে প্রি প্রোডাকশন পেলাম 141, প্রশ্নে দেওয়া আছে 140, তার মানে এটা ঠিক আছে। এরপরে আমরা মিরপুরে পাইলাম প্রি প্রোডাকশন হচ্ছে 330, অ্যাট্রাকশন পাইলাম সরি প্রশ্নেও দেওয়া আছে হচ্ছে 330। ফার্মগেটের ক্ষেত্রে আমরা টি প্রোডাকশন পেলাম 280, মানে ক্যালকুলেশন করে পেলাম 280, প্রশ্নে দেওয়া আছে 280। তার মানে এখন পর্যন্ত প্রোডাকশন ঠিকই আছে, কারণ প্রোডাকশন আমরা হাত দেই নাই, প্রোডাকশন আমরা চেঞ্জ করে নিই, আগে যেরকম ছিল সেরকমই আছে। এখন অ্যাট্রাকশনে আসি। এখন এই উত্তরাতে কি পরিমাণ ট্রিপ আসছে, অ্যাট্রাক্ট হয়েছে, সেটা যদি যোগ করি 35 প্লাস 153 প্লাস 115, তিনটা যোগ করলে উত্তরাতে ট্রিপ অ্যাট্রাক্ট হয়েছে 303। ক্যালকুলেশন করে আমরা দেখতেছি 303, আর প্রশ্নে একদম মেইন প্রশ্নে অ্যাট্রাকশন দেওয়া আছে 300। তার মানে দেখেন এখন কিন্তু এটা একদম মানে কাছাকাছি বা মেলার মতো হয়ে গেছে। তার মানে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সেটা ওকে, এটাতে কোনো অসুবিধা নাই, ঠিক আছে। সেম একইভাবে মিরপুরের জন্য আমরা তিনটা ক্যালকুলেশন করে অ্যাট্রাকশন পেলাম 268, প্রশ্নে দেওয়া আছে অ্যাট্রাকশন ভ্যালুটা 270, এটাও মিলতেছে। এখন ফার্মগেটের জন্য আমরা অ্যাট্রাকশন পেলাম 180, প্রশ্নেও দেওয়া আছে 180, মানে এটাও মিলে গেছে। তার মানে এই যে এই সেকেন্ড ট্রায়ালে গিয়ে আমাদের টোটালটা মিলে গেছে। এখন ধরেন এই ট্রায়ালে মিলল না, এই ট্রায়ালেও মিলল না, সাপোজ এই ভ্যালুটা এখানেও মিলল না, তাহলে আমাদের থার্ড ট্রায়ালে যেতে হবে। তো থার্ড ট্রায়ালে যদি পি মিলে যায়, এ না মিলে, তাহলে এই এর অ্যাডজাস্টমেন্ট ভ্যালুটা তখন আমরা কিভাবে বের করব? আগের বার কি করছিলাম, আগের টেবিলটা খেয়াল করেন। আগের বার যখন আমরা ক্যালকুলেশন করছিলাম, কি করছিলাম, এই গিভেন ভ্যালুটা 300 ইনটু 300 ভাগ 381, 270 ইনটু 270 ভাগ 210, এটা ছিল সেকেন্ড বার যখন আমরা ট্রায়াল দিই। থার্ড ট্রায়ালে গিয়ে কি হবে, থার্ড ট্রায়ালে কি হবে সেরকম যদি এটার জন্য আমরা মানে অ্যাডজাস্টমেন্ট বের করি,
সাপোজ এটাকে আমি নাম দিলাম হচ্ছে A3, যে তোমরা 3 নাম্বার ট্রায়ালের জন্য বের করতেছি। তখন মেইন এর একদম গিভেন ভ্যালুটা কত? গিভেন ভ্যালু হচ্ছে 300। তাহলে 300, মাউস দিয়ে লেখা খুবই মুশকিল, কারণ মাউস প্যাড না থাকলে আসলে মুশকিল। 300 ইনটু সেকেন্ড ট্রায়ালে আমরা A ক্যালকুলেশন করে কত পাইছি? সেকেন্ড ট্রায়ালে আমরা A ক্যালকুলেশন করে পাইছি হচ্ছে 236। তাহলে 300 ইনটু 236, 300 ইনটু 236 ভাগ, এখন আমরা ক্যালকুলেশন করে কত পাইলাম? 303। 303। একইভাবে যদি আমরা এই মিরপুরের জন্য বের করি, আবার যদি অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হতো, এখানে কিন্তু মিলে গেছে, আর দরকার নেই। তো যদি দরকার হয় তখন কি করব? যদি এই মিরপুরের জন্য ক্যালকুলেশন করি, তাহলে ভ্যালুটা হবে হচ্ছে স্যার 270। এইখানে যে 3 বার করতেছিলাম স্যার, 3 - 1 দিতে হবে না? হ্যাঁ, মানে ওই কে কে এর ভ্যালুটা তখন 3 হয়ে যাবে। অ্যাডজাস্টমেন্ট এইখানে আমি A3 মানে হচ্ছে A এর ভ্যালুটা 3 নাম্বার বার বের করতেছি, এটা বোঝাইতেছে। আর এখানে এই যে K-1 যেটা বোঝাই, এটা মানে হচ্ছে আমরা অ্যাডজাস্ট কতবার করতেছি। এখানে কে এর ভ্যালুটা আমরা যখন সেকেন্ড ট্রায়ালে গেছিলাম 2 বসাইছিলাম, তার মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করতেছি এটা প্রথমবার, মানে K-1 মানে 2 - 1 করলে কি এক নাম্বার অ্যাডজাস্টমেন্ট। যখন আমরা এখানে K-1 3 এর ক্ষেত্রে যদি 3 - 1 বসাই তাহলে 2, তার মানে বোঝাই হচ্ছে এটা সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট, দ্বিতীয়বার অ্যাডজাস্টমেন্ট করতেছি, তাই K-1 করলে 2 বসাইতে পারে। এটা অসুবিধা না, আমার মেন কনসার্ন হচ্ছে ভ্যালুটা কিভাবে বের করব। তো ভ্যালুটা যদি আমরা মিরপুরের জন্য বের করতে চাই, তার মানে কি একদম প্রশ্নে দেওয়া ছিল 270, কিন্তু আগের বার অ্যাডজাস্টমেন্ট ভ্যালুটা কত ছিল? 270 ইনটু 347 ডিভাইডেড বাই, এখন আমরা যেটা পেলাম 268। কথা বোঝা গেছে? জিনিসটা বোঝা যায় যে কিভাবে টেবিলটাকে ক্যালিব্রেশন করতে হয়, মানে মিলাইতে হয়। এটা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? না পারলে আবার বলবো, বলেন। ক্লাসে রেসপন্সিভ থাকতে হবে, স্যার এ রেসপন্সিভ। থ্রিটা স্যার আবার একটু বলেন। বুঝতে পারছি স্যার, সমস্যা নেই। এই থ্রিটা বুঝতে পারেন নাই? আমি বললাম এই টেবিলটা এখানে মিলে গেছে, যদি না মিলে, যদি না মিলে তাহলে তো আমাদের আবার এটা মিলাইতে হবে। তার মানে আমাদের এই আবার আরেকটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর প্রয়োজন হয়। তো এই অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর যখন বের করব, মানে এটা A3 হবে এরকম না, আপনি চাইলে একে এই অ্যাডজাস্টমেন্ট 3 লিখতে পারেন, মানে এইটা কি লিখবেন এটা হচ্ছে টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে। এটা আমরা 3 নাম্বার বার অ্যাডজাস্টমেন্ট বা A ভ্যালু ইউজ করতেছি, তাই আমি এখানে A3 লিখছি। আপনি এখানে চাইলে A3 না লিখে অ্যাডজাস্টমেন্ট 3 লেখেন বা সেটাই লেখেন, সেটা কোনো অসুবিধা না। কনসার্ট হচ্ছে ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করব। প্রথম ভ্যালুটা হবে হচ্ছে এই যে ফর্মুলা দিয়ে যদি দেখাই, এটা হচ্ছে ছিল ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। যদি আমরা উত্তরার জন্য অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর বের করতে চাই, সেকেন্ড মানে থার্ড ট্রায়ালের জন্য অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর বের করতে চাই, তাহলে উত্তরার জন্য এজ এ ভ্যালু কত প্রশ্নে দেওয়া আছে? এজ এ মানে হচ্ছে অ্যাট্রাকশন, উত্তরার জন্য অ্যাট্রাকশন ভ্যালু দেওয়া আছে হচ্ছে 300। তাহলে এখানে বসাই দিব 300 ইনটু এই যে জিনিসটা, এটা মানে হচ্ছে তার আগের ট্রায়ালে এ ভ্যালু কত ছিল। K-1 মানে কি? তার প্রিভিয়াস জাস্ট একটা ট্রায়াল আগে এ ভ্যালু কত ছিল। প্রিভিয়াস ট্রায়ালে এই যে এখানে আমরা বের করছিলাম যে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে 236। তাহলে উত্তরের জন্য এখন আমাদের ভ্যালু আসবে হচ্ছে, প্রথম তার গিভেনটা হচ্ছে 300 ইনটু তার আগে আমরা এ ভ্যালু ক্যালকুলেশন করে দেখছি হচ্ছে 236 ডিভাইডেড বাই কম্পিউটেড বা ক্যালকুলেশন করে কতটুকু পাইছি, ক্যালকুলেশন করে সেকেন্ড বার ক্যালকুলেশন করে পাইলাম হচ্ছে 303। তো সেটাই লিখছিলাম যে প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে 300, তার সাথে আমরা আগের ইটারেশনে বা আগের ট্রায়ালে ক্যালকুলেশন করে পাইছিলাম 236 ভাগ এই ক্যালকুলেশন করে পেলাম 303। বোঝা গেছে? যে বুঝতে পারেন না এখন কি বুঝতে পারছেন? জি স্যার। ডিস্ট্রিবিউশন বা গ্র্যাভিটি মডেল নিয়ে কি আর কারো কোনো অসুবিধা আছে? স্যার এক্সামে শুধু অ্যাডজাস্টমেন্ট করতে হবে না, শুধু প্রথম টেবিল বন্ধ হ্যাঁ করে হ্যাঁ, রেখে দিতে হবে। রাইট। এক্সামের জন্য এটা করতে করতে হবে না, এটা তো করতে অনেক টাইম লেগে যাবে। এক্সামের জন্য আপনারা হচ্ছে এই যে প্রথম টেবিল যেটা দেখালাম, অর্থাৎ এই যে প্রথম সামারি, এই সামারি পর্যন্ত করবেন, এই টেবিল পর্যন্ত করবেন। যদি না মিলে তাহলে এখানে নট ওকে লিখে জাস্ট কমেন্টে লিখে দিবেন যে সেকেন্ড ইটারেশন বা সেকেন্ড ট্রায়াল ইজ রিকোয়ার্ড। সেটা এখনো মিলে না, এটা আবার সেকেন্ড ট্রায়াল দিতে হবে।
স্যার ওই যে সমান সমান কতটুকু পর্যন্ত ধরবো স্যার পার্থক্যটা? মোটামুটি 5, মানে ডেভিয়েশনটা যদি এরকম ছোট সংখ্যা হয় আসলে বাস্তবে এখানে আমরা যে প্রি প্রোডাকশন সংখ্যা দেখতেছি 140 বা এই প্রি অ্যাট্রাকশন দেখতেছি 300, বাস্তবে আসলে একদিনে, এটা তো দিনে হিসাব করা হয়, দিনে এই সংখ্যাটা অনেক বেশি হয়, 10,000, 15,000, 20,000, 25,000 হয়। তো তখন আসলে একটা পার্সেন্টেজ চিন্তা করা হয়, 1% বা 2%-এর মধ্যে থাকলে বলা হয় যে ঠিক আছে। তো এখানে যেহেতু সংখ্যাটা কম, সেক্ষেত্রে আমরা মোটামুটি 5 এরকম আর কি ডিভিয়েশন করতে পারি। ওকে স্যার। আর কারো কোনো অসুবিধা আছে? একটি ডিস্ট্রিবিউশন বা গ্র্যাভিটি মডেল নিয়ে কোনো সমস্যা আছে? না স্যার।